দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? চলো। চলো আমরা আস্তে আস্তে শুরু করি, হ্যাঁ। হুম। আচ্ছা, দেখো আমাদের আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ইন্ট্রোডাকশনটা দেওয়া হবে। আচ্ছা, কতগুলো কথা আগে বলে নিই। সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সটা দেখবে ইউজুয়ালি যে বিএসসি সিলেবাসে থাকে দুটো পার্টে ভাগ করে থাকে। একটা সেমিস্টারে এই শুরু থেকে আরম্ভ হয় ওই পার্টিকেল ইন এ বক্স বা হারমোনিক অসিলেটর প্রবলেম পর্যন্ত থাকে। আর আরেকটা পার্টে হয়তো হারমোনিক অসিলেটর বা রিজিড রোটার প্রবলেম অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে স্টার্ট করে কোভালেন্ট বন্ডিং, মলিকুলার অরবিটাল থিওরি এই পর্যন্ত থাকে। ঠিক আছে? তো আমরা এই প্যারালালি দুটো ক্লাস শুরু করব। একটা হচ্ছে ধরো আমি যদি ক্যালকাট মানে আমি ফোর্থ সেমিস্টারটাকে মাথায় রেখে যদি বলি, ফোর্থ সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোয়ান্টামটা ক্লাস শুরু থেকে আরম্ভ হচ্ছে। আবার উল্টো দিকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা ধরে ভিসি কলেজ বা এদের এদের বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স একটা পার্ট হয়ে গেছে গত সেমিস্টারে, পরের পার্ট থেকে জিনিসটা স্টার্ট হচ্ছে। আর কয়েকজন আছো যারা যেমন তোমাদের সেন্ট জেভিয়ার্স কলেজে, হ্যাঁ, তোমরা যে ৫-৬ জন আছো, তোমাদের যেটা হচ্ছে যে এক সেকেন্ড, আমি দেখতে একজন জয়েন করতে করিনি। হ্যাঁ, তোমাদের যেটা হচ্ছে যে সেকেন্ড সেমিস্টারই কোয়ান্টামের একটুখানি পার্ট তোমাদের করে দিতে বলছে আর কি। ঠিক আছে? তো আমরা আহ, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার অনুযায়ী যে সিলেবাসটা আছে তাতে সেই ক্লাসটা যদি তোমরা করতে থাকো, তাহলে দেখবে তোমার কোয়ান্টাম মেকানিক্সের যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা সেই রকম করে এগোচ্ছি। ওই জন্য এই লিঙ্কটা আমি ফার্স্ট সেমিস্টারের ছেলেদেরকেও ফার্স্ট মানে যারা সেকেন্ড সেমিস্টারে উঠছে আর কি, ওদেরকেও লিঙ্কটা দিয়েছি। ওদের যাদের কোয়ান্টাম আছে মানে পার্টিকুলারলি ভিসি কলেজের ছেলে মেয়েদের, ইয়েতে সেন্ট জেভিয়ার্স কলেজের ছেলে মেয়েদের আর কি, তাদের লাগবে এটা। আর আচ্ছা, যাদবপুরে কি কোয়ান্টামেরটা আছে এই সেমিস্টারে কিছু? মানে এ ও থার্ড সেমিস্টার আছে, ঠিক আছে। থার্ড সেমিস্টার আবার একবার পড়ানো হবে, সেটা অসুবিধা হবে না। হুম। মানে যাদের আছে আমি লিঙ্কটা দিয়েছি জাস্ট এই কারণে যে যাদের যাদের আছে তারা জিনিসটা যারা ক্লাসটা করে। আর এই ক্লাসটা মূলত হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার কাছে স্টার্ট হচ্ছে, তাদের কোয়ান্টামটা স্টার্টিং থেকে আছে, তাদের জন্য ক্লাসটাকে দেয়া হচ্ছে। আর আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, তাদের কিন্তু কোয়ান্টামের নেক্সট পার্টটা আছে, সেই নেক্সট পার্টটা আবার প্যারালালি শুরু হবে। হ্যাঁ, সেটা তোমরা একটুখানি চোখ রাখো, দেখবে হয়ে যাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করব কোয়ান্টাম মেকানিক্সে, তোমার কোয়ান্টাম মেকানিক্স যে সিলেবাসটা আছে, কোয়ান্টাম মেকানিক্সের যে সিলেবাসটা আছে তার একটা মানে প্রথমে রোড ম্যাপটা তোমায় ঠিক করতে হবে। রোড ম্যাপটা মানে আমি মানে সেইভাবে যদি তুমি বলো যে আমি আগে যে ইন্ট্রোডাকশনটাকে নিয়ে যদি কথাবার্তা বলি আর কি, হ্যাঁ, এই ইন্ট্রোডাকশনটা আমাকে একটুখানি প্রথমে বলে নিতে হবে, তারপর আমাদের রোড ম্যাপটা কি হলো সেটা আমরা বলবো। তাহলে আমি এইভাবে শুরু করি। তো আমরা আজকে যেটা করতে চলেছি আর কি, যেভাবে আমরা পড়তে অভ্যস্ত আর কি, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা মূলত হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন টু ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। তার মানে আমরা বেসিক্যালি একটা রাস্তা তৈরি করার চেষ্টা করবো। আমরা যে কোয়ান্টাম মেকানিক্স বলে এই বিশাল সাবজেক্টটা পড়বো, সেই সাবজেক্টটা পড়ার একটা রোড ম্যাপটা তৈরি করতে চাইবো আর কি। মানে এই জার্নিটা মানে জার্নি যে রোড ম্যাপ আর কি, মানে সেইটা দরকার আমাদের। রোড ম্যাপ অফ আওয়ার জার্নি টুয়ার্ডস
কোয়ান্টাম মেকানিক্স এইটা আমাদের বেসিক্যালি করতে হবে। আচ্ছা, আমরা শুরুটা করি একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দিয়ে। তাহলে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট হচ্ছে এরকম, জাস্ট একটা মানে আমি আমার মতো করে একটা স্টেটমেন্ট জাস্ট বলছি। ধরো স্টেটমেন্টটা হচ্ছে in the last part of 19th century and first part of 20th century, people observe certain phenomena that cannot be explained by so-called classical physics. এরকম একটা স্টেটমেন্ট দিয়ে আমি শুরু করলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ কতকগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না। এটা এই যে স্টেটমেন্টটা আমাকে অনেকগুলো প্রশ্নের জন্ম দেবে। সেই প্রশ্নগুলো সদুত্তর দিতে পারলেই আমাদের কোয়ান্টাম মেকানিক্স কিন্তু শেখা হয়ে যাবে। তার মানে এটা ইম্পর্টেন্ট যে স্টেটমেন্ট generate certain questions if we can give a satisfactory answer of all these questions, then we will find that we have already learned quantum mechanics. তাহলে এই জায়গা থেকে আমরা গল্প স্টার্ট করছি আর কি, যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এবারে এই যে স্টেটমেন্টটাকে বলা হচ্ছে, সেই স্টেটমেন্ট থেকে কতগুলো প্রশ্ন অটোমেটিক্যালি মনের মধ্যে জাগবে। সেই প্রশ্নগুলো যদি আমি সদুত্তর দিতে পারি তাহলে দেখবে দিনের শেষে মানে প্রত্যেকটা প্রশ্ন সদুত্তর দেওয়া হয়ে গেলে দেখবে দিনের শেষে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে দেখবে তোমার কোয়ান্টাম মেকানিক্সটা শেখা হয়েছে। এবার কোশ্চেন হচ্ছে যে এই প্রশ্নগুলো বেসিক্যালি কি, মানে হোয়াট আর দোজ কোশ্চেনস, কোশ্চেনগুলো কি এবার একটু দেখতে হবে। আচ্ছা, তোমরা একটু ভালো করে স্টেটমেন্টটাকে পড়ো। তোমাদের আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, ঠিক আছে? 30 সেকেন্ড সময়ের মধ্যে তুমি এই যে স্টেটমেন্টটাকে বলা হচ্ছে স্টেটমেন্টটাকে ভালো করে পড়ো। ভালো করে পড়ে মনে মনে ভেবে রাখো যে তোমার মনের মধ্যে কি কি প্রশ্ন জাগছে। তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো জাগবে সেটা ন্যাচারালি যে কোনো মানুষের মনের মধ্যে সেই প্রশ্নটা জাগতে পারে এবং সেই প্রশ্নটার আমরা সদুত্তর দেওয়ার চেষ্টা করবো। জাস্ট আমরা একটা 30 সেকেন্ডের পজ নাও। 30 সেকেন্ডের পজ নিয়ে স্টেটমেন্টটাকে ভালো করে পড়ো এবং নিজের মনে নিজেকে প্রশ্ন করার চেষ্টা করো যে তোমার মনের মধ্যে এই বক্তব্য থেকে কি কি প্রশ্ন তোমার মনের মধ্যে আসছে আর কি। না, 30 সেকেন্ড সময় তোমাদের এখন স্টার্ট হলো।
ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা এবারে বলো, কেউ একজন বলো যে প্রথম কোন প্রশ্নটা তোমার মনের মধ্যে জাগলো, বলো কোন প্রশ্ন মনের মধ্যে জেগেছে, বলো। একদম, তাহলে প্রথম যে প্রশ্নটা, হ্যাঁ ঠিক আছে, একদম কোশ্চেন নাম্বার ওয়ান, প্রথম যে প্রশ্নটা তোমার মনের মধ্যে জাগতে পারে সেটা হচ্ছে এই যে হোয়াট আর দোজ ফেনোমেনা দ্যাট cannot be explained by so-called classical physics. হোয়াট আর দোজ ফেনোমেনা দ্যাট ক্যানট বি এক্সপ্লেন বাই so-called classical physics? সেই ঘটনাগুলো কি কি, যে ঘটনাগুলোকে so-called classical physics এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। আর এরকম অনেক ঘটনা আছে। কি কি? যেমন ধরো, প্রথম যে ঘটনা দিয়ে স্টার্ট করতে হবে, যেটা একদম সকালে মোহর বলল, সেটা হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, একটা আদর্শ কৃষ্ণ বস্তু, একটা পারফেক্ট ব্ল্যাক বডি, সেটা যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকছে, সে কিছু রেডিয়েশন ছাড়ছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ছে বা এনার্জি ছাড়ছে। এবার সেই এনার্জিটাকে তুমি জাস্ট অ্যাজ এ টেম্পারেচার বা অ্যাজ এ ফ্রিকোয়েন্সির ফাংশন হিসেবে তুমি জাস্ট যখন প্লট টট করছো, সে বিভিন্ন রকমের ছবি টবি দেখতে পাওয়া যাচ্ছে আর কি। এবার সেই ডিস্ট্রিবিউশনটাকে জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে, মানে জাস্ট কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এনার্জি ডেন্সিটিটা প্রথমে বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, এই যে পুরো ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, সেই এই পুরো জিনিসগুলোকে আমাকে এখানে যা বুঝতে হবে। তাহলে এটা আমি ডিটেলিং এর মধ্যে আসবো। তাহলে একটা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রথম ঘটনা, যে ঘটনাটা প্রথম মানুষ দেখলো, যেটা সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যায় না। সেকেন্ড যে ঘটনাটা, সেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিকের। একটা হয়তো তিন মেটালিক সারফেস আছে, সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফেলা হচ্ছে অফ সুইটেবল ফ্রিকোয়েন্সি, তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে এবং সেখান থেকে ফটো কারেন্ট পাচ্ছ। এই ফটো ইলেকট্রিক এফেক্টে বেশ কিছু কিছু অবজারভেশনস থাকবে, অত তিন চারটা অবজারভেশনস থাকবে, যে অবজারভেশনসগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারা যায় না। এবং সেটা 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যেভাবে এক্সপ্লেন করেছিলেন, সেটাকেও দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড। হ্যাঁ, বা ল্যাটিস হিট ক্যাপাসিটি বললেও হবে। একটা সলিডের হিট ক্যাপাসিটি বা ল্যাটিস হিট ক্যাপাসিটি, সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্সটা একটুখানি বুঝতে হয়। মানে আসলে ইকুইপার্টিশন প্রিন্সিপাল যদি ওবে করে, তাহলে হিট ক্যাপাসিটি তো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, কিন্তু সলিডের হিট ক্যাপাসিটি বা ল্যাটিস হিট ক্যাপাসিটির যে টেম্পারেচার ডিপেন্ডেন্সটা, সেটা এক্সপ্লেন ক্লাসিক্যালি করতে পারা যাবে না, বা ডুলম্ব-পেটিস ল থেকে করতে পারা যাবে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তোমার অ্যাটমিক লাইন স্পেক্ট্রা। এটা খুব ইম্পর্টেন্ট, যে 1885 থেকে যেটা দেখতে পাওয়া গেল, বিজ্ঞানী বামা যেটা দেখলেন, যে হাইড্রোজেন অ্যাটমের যে স্পেক্ট্রা, সেটা বেসিক্যালি লাইন স্পেক্ট্রা। সেটা কেন, হ্যাঁ, সেই এক্সপ্লেনেশনটা প্রথম দেয়া গেল হচ্ছে 1913 সালে। বিজ্ঞানী বোর সেই এক্সপ্লেনেশনটা দিলেন। হুম, সেই সেই যে জায়গাটা, সেটা হচ্ছে ক্লাসিক্যালি তুমি ব্যাখ্যা করতে পারছে না, সেটার জন্য একটা নতুন কিছু লাগবে আর। আচ্ছা, তারপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে 1921 সালে যে ইলেকট্রন স্পিনের এক্সিস্টেন্স আছে, সেই সংক্রান্ত স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট। স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট 1921 হয়েছিল। সেটা আর একটা জায়গা, যে জায়গা থেকে ইলেকট্রন স্পিনের এক্সিস্টেন্সটা প্রথম বোঝা যায় আর কি। সেটাও সকল ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যায় না। তারপর 1923 সালে এলো হচ্ছে কম্পটন এফেক্ট। বিজ্ঞানী এইচ কম্পটন ওই একটা ক্রিস্টাল, সেই এক্সটাকে যে স্ক্যাটার করছে আর কি, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে স্ক্যাটার্ড এক্সের ওয়েভ লেন্থটা যে অ্যাকচুয়ালি বেড়ে গেল। হ্যাঁ, সেটা কেন,
সেটা সকল ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যায় না, তার জন্য তোমাকে নতুন রকম করে ভাবতে হবে এটা। তারপরে এই যে তোমার ইলেকট্রনের যে ওয়েভ নেচার আছে এবং সেই সংক্রান্ত ডেভিসন, জার্মার এবং থমসনের যে ইলেকট্রন রিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট সেটা এবারে দরকার। ডেভিসন, জার্মার অ্যান্ড স্যার জিপি থমসন। জেকে থমসন হচ্ছে বাবা, যে ইলেকট্রন আবিষ্কার করেছিল, এখন হচ্ছে জিপি থমসন। ডেভিসন, জার্মার এবং স্যার জিপি থমসন তাদের ইলেকট্রন রিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট, এটা 1927 সালে হয়েছিল। ইলেকট্রন রিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট এই একটা পার্টিকুলার জায়গা যেটা সকল কাজকে এক্সপ্লেন করতে পারা যায় না। আর এই সিরিজটা আমরা শেষ করব হচ্ছে রামান এফেক্ট দিয়ে। রামান এফেক্ট, আমাদের সিভি রামান, তিনি রামান এফেক্ট সেটা এক্সপেরিমেন্টে অবজার্ভ করেন এবং সেটা পরবর্তীকালে এক্সপ্লেন করা হয়, সেটাও ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে আমরা আরও অনেক ঘটনা আছে, কিন্তু আমি কতগুলো মাইলস্টোনসের কথাই শুধুমাত্র বলছি আর কি, যে এই যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। এটা তাহলে এই যে মানে আমি দেখো, আমি আবার বলছি এই ঘটনাগুলো কিন্তু আরো অনেক ঘটনা আছে, কিন্তু আমি কতকগুলো ইম্পর্টেন্ট ঘটনার কথাই বলছি। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ঘটনার সাথে অ্যাসোসিয়েটেড লোকজন কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে। তুমি কিন্তু সেইভাবে দেখো। ধরো ব্ল্যাক বডি রেডিয়েশন, সেটা এক্সপ্লেন করার জন্য বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক নোবেল পেয়েছেন। অটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করার জন্য হচ্ছে আইনস্টাইন নোবেল পেয়েছেন। টেম্পারেচার ডিপেন্ডেন্ট অফ হিট ক্যাপাসিটি অফ সলিড, সেটাকে এক্সপ্লেন করার জন্য প্রথমে আইনস্টাইন, তারপর হচ্ছে তোমার ডিবাই, তারা দুজনই নোবেল পেয়েছেন। অ্যাটমিক লাইন স্পার্কটা এক্সপ্লেন করার জন্য প্রথমে বোর, তিনি নোবেল পেয়েছেন। স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টের হচ্ছে স্টার্ন অ্যাকচুয়ালি নোবেল পেয়েছেন, গার্লাক হচ্ছে নাৎসি মুভমেন্টে টেক পার্ট করেছিল বলে গার্লাককে নোবেল দেওয়া হয়নি। কম্পটন এফেক্টে কম্পটন নোবেল পেয়েছেন। ডেভিসন, জার্মার, জিপি থমসন হচ্ছে 1937-এ তারা ইলেকট্রন রিফ্র্যাকশন এক্সপেরিমেন্টে নোবেল পেয়েছেন। রামান এফেক্টে রামান হচ্ছে নোবেল পেয়েছেন। তার মানে এই যে ঘটনাগুলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, সেইগুলোর একটা স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন যারাই দিতে পেরেছে তারা কিন্তু নোবেল পেয়েছে। তারপরে তোমায় বুঝতে হবে এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট বা পাথ ব্রেকিং, না হলে নোবেল কেন দেওয়া হবে বলো না? মানে মানে এমন প্রায় কোনো ঘটনাই পাওয়া যায় না যে ঘটনাটা এত ইম্পর্টেন্ট নয় অথবা নোবেল দিয়ে দেওয়া হয়েছে। মানে এরকম হয়তো হতে পারে যে মানে খুব ভালো কন্ট্রিবিউশন কিন্তু সামহাও নোবেল দেওয়া হয়নি, কারণ তখন তো জীবদ্দশায় নোবেল না, মানে মানে মৃত্যুর পরবর্তী সময় নোবেল দেওয়ার নিয়ম নেই, মানে এখনো মনে হয় নেই। সেজন্য হয়তো নোবেল পাওয়ার কথা ছিল, নোবেল পাইনি, এরকম হয়তো অনেক লোককে তুমি পাবে। সমারফিল্ড ফর এক্সাম্পল 81 টাইমস নোবেলের জন্য নমিনেটেড হয়েছিলেন। জিএন লুইস, স্যার জিএন লুইস, তিনি হচ্ছে 49 টাইমস নোবেলের জন্য নমিনেটেড হয়েছে। তার মানে বোঝা গেছে তারা হচ্ছে হয়তো নোবেল প্রাইজ ডিজার্ভ করেন, কিন্তু সামহাও পাওয়া হয়ে ওঠেনি আর কি। সেরকম হয়তো অনেককে পাবে, কিন্তু যে কাজগুলো নোবেল পেয়েছে সেইগুলো তো আতিপাতি কাজ, সেটা তো ভাবার কোনো কারণ নেই, সেটা নিশ্চয়ই খুব পাথ ব্রেকিং এবং ইম্পর্টেন্ট কাজ। কারণ এই প্রত্যেকটা ঘটনা কিন্তু তোমার পরপর করে পড়ার দরকার পড়ে আর কি। ঠিক আছে? তাহলে সার্টেনলি প্রথম কোশ্চেন হচ্ছে যে হোয়াট আর দোজ ফেনোমেনা দ্যাট ক্যানট বি এক্সপ্লেইনড বাই সোকল ক্লাসিক্যাল ফিজিক্স। হ্যাঁ, সেটা হচ্ছে এইগুলো, মানে যেটা ইম্পর্টেন্ট, যে আমি একটা স্টেটমেন্ট একটুখানি বলে নিই এখানে, যে সেটা হচ্ছে যে যে মানে পিপল অ্যাসোসিয়েটেড টু explain these phenomena got নোবেল প্রাইজ। সেটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার মানে এই ঘটনাগুলো যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, সেটা তুমি, মানে আমি আর কিছুই না, নোবেল প্রাইজের কথাটা বললাম তার কারণ হচ্ছে এই ঘটনাগুলো যে খুব ইম্পর্টেন্ট এবং তখনই মানুষ মনে করতো এগুলো খুব ইম্পর্টেন্ট, সেই জন্য তখন তাদেরকে নোবেল দিয়ে দেওয়া হয়েছে। এটা একটু এখানে বোঝার মানে ফিল করার দরকার আছে বলে এখানে জাস্ট বলা হলো। তো ভালো, তো চলো এবারে ফিরে আসি। তাহলে আবার স্টেটমেন্টটাকে পড়ে নাও যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে এবারে নেক্সট যে প্রশ্নটা, আচ্ছা প্রথম যে প্রশ্নটা এলো যে কি ঘটনা, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে নেক্সট কোন প্রশ্নটা তোমার মনের মধ্যে আসছে সেটা বলো। আচ্ছা, ঠিক আছে, ও যেটা বলছে কেন যাচ্ছে না, সাডেনলি, হ্যাঁ সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু কেন যাচ্ছে না
সেটা আমরা একটুখানি পরে বলার চেষ্টা করি। প্রথম যেটা বলা হচ্ছে যে একটুখানি ভেতরে ঢুকে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো যে ক্লাসিক্যাল ফিজিক্স যে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সটা কি সেইটা একটুখানি বোঝার দরকার আছে। হ্যাঁ, তবেই তো আমি বুঝতে পারবো যে কেন ক্লাসিক্যাল ফিজিক্সে যাচ্ছে না। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা তোমার প্রশ্নটা আমি আসবো, তার আগে একটা ইন্টারমিডিয়েট কোয়েশ্চেন আমি ঢুকিয়ে দিই। সেটা হচ্ছে যে, যে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না যেহেতু বলা হচ্ছে, তাহলে হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স সেইটা একটুখানি বোঝার দরকার আছে। হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স? মানে ক্লাসিক্যাল ফিজিক্স বলতে অ্যাকচুয়ালি আমি কি বুঝছি সেইটা একটুখানি জাস্ট বুঝে নেওয়ার দরকার আছে। হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স? আর এই যে হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স তার যদি উত্তর তোমাকে দিতে হয় তাহলে এক কথায় দেখবে তুমি উত্তরটা পাবে যে ফিজিক্স টিল 19th century is called ক্লাসিক্যাল ফিজিক্স। আসলে বিংশ শতাব্দীর শুরুর দিকে কিছু নতুন ব্যাপার-ট্যাপার আসতে আরম্ভ করলো, যেখানে ক্লাসিক্যাল ফিজিক্সের লিমিটেশনস গুলো ধরা পড়তে আরম্ভ করলো। তাহলে মোটামুটিভাবে 19th সেঞ্চুরি পর্যন্ত আসলে কোয়ান্টাম মেকানিক্সের জন্মদিনটাকে ধরা হচ্ছে 19th সেঞ্চুরি আগে, মানে একদম 1900 সালে। 1900 সালে 14ই ডিসেম্বরকে কোয়ান্টাম মেকানিক্সের জন্মদিন হিসেবে ধার্য করা হচ্ছে। মানে ওই দিনই প্রথম বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংক তিনি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে এক্সপ্লেন করেছিলেন, বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এক্সপ্লেন করার জন্য কিছু রেভলিউশনারি অ্যাজাম্পশনের কথা বলেছিলেন এবং তার মতো করে পেপার পাবলিশ করেছিলেন। এখানে তার আগে পর্যন্ত যে ফিজিক্সটা সেই ফিজিক্সটাই মূলত হচ্ছে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স। আচ্ছা, আরেকটু প্রিসাইজ কথা বলি। ধরো তুমি যদি এইভাবে দেখো যে আহ, তোমার ওয়ার্ল্ডটায় কি দিয়ে তৈরি হয়েছে একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো, মানে ইউনিভার্স বললেও হবে। ইউনিভার্স কনসিস্ট অফ ওয়েভ অ্যান্ড পার্টিকেল। থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজে যখন কথাবার্তা বলবো, বলবো ইউনিভার্সটা তৈরি হচ্ছে ম্যাটার এবং এনার্জি দিয়ে। কোয়ান্টাম মেকানিক্সে যখন কথাবার্তা বলবো, আমি বলবো যে ইউনিভার্স ইজ কনসিস্ট অফ, বা ইউনিভার্স কনসিস্ট অফ ওয়েভ অ্যান্ড পার্টিকেল। ঠিক আছে? আচ্ছা, এবার আমি পার্টিকেলটাকে বুঝতে চাইছি। ধরো পার্টিকেলটা যদি তুমি বুঝতে হয়, তাহলে পার্টিকেলটা তুমি এক কাজ করি, পার্টিকেলস নিয়ে যখন কথাবার্তা বলা হচ্ছে তখন দুটো সিচুয়েশন হতে পারে। প্রথম সিচুয়েশনে হচ্ছে সিস্টেম কনসিস্ট অফ ওয়ান অর টু পার্টিকেলস। আর একটা হতে পারে সিস্টেম কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ পার্টিকেলস। মানে ধরো এই যে একটা বা দুটো পার্টিকেল নিয়ে ধরো কোনো একটা সিস্টেম তৈরি হয়েছে। মানে ধরো তুমি যখন ইভেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সেটাকেও তুমি একটা টু পার্টিকেল সিস্টেমের মতো করেই ভাবছো আর কি। তা যখন তোমার পার্টিকেলের সংখ্যা একটা বা দুটো, তখন যে থিওরিটা চলে, মানে এবার টু এক্সপ্লেন দ্য স্ট্যাটিক্স অ্যান্ড ডায়নামিক্স অফ দিস সিস্টেম মানে যে সিস্টেমে তোমার একটা বা দুটো পার্টিকেল আছে, তার জন্য আমার কি লাগবে? টু এক্সপ্লেন দ্য স্ট্যাটিক্স অ্যান্ড ডায়নামিক্স অফ দিস সিস্টেম আমার লাগবে কি না, নিউটনস ইকুয়েশন অফ মোশন লাগে। নিউটনস ইকুয়েশন অফ মোশন আছে, সেই নিউটনস ইকুয়েশন অফ মোশন দিয়েই তুমি কিন্তু একটা বা দুটো পার্টিকেল যদি থাকে তার স্ট্যাটিক্স বা ডায়নামিক্সটা তুমি বুঝে নিতে পারবে। আচ্ছা, তারপর আমি দেখবো যে এই যে নিউটনস ইকুয়েশন অফ মোশন ব্যবহার করা হলো, তাদের মানে সেইটা ব্যবহার করতে গেলে কোথাও কোথাও না কিছু কিছু তুমি লিমিটেশন দেখতে পাবে। লিমিটেশন মানে কিভাবে দেখতে পাবে আমি সেটা বলবো। মানে তোমার যেটা হচ্ছে যে মানে কি বলবো, এটা খুব টেকনিক্যাল কিছু অসুবিধে পাওয়া যাবে আর কি। মানে নিউটনস ইকুয়েশন অফ মোশন যদি
তোমাকে কাজ করাতে হয় আর কি, কাইনেটিক এনার্জি আলাদা করে বুঝতে হয়, পোটেনশিয়াল এনার্জি আলাদা করে বুঝতে হয়, এসব অনেক ব্যাপার ট্যাপার আছে আর কি। বা রিপ্রেজেন্টেশন হচ্ছে ইকুয়েশনের সলিউশন স্কিমগুলো হচ্ছে পাল্টায়, সেটা আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্সের ওভারভিউ দেবো সেখানে আমরা বলবো যে নিউটন ইকুয়েশনের মেশানে কিছু তোমার লিমিটেশন আছে। সেই জন্যে এই নিউটন ইকুয়েশনের মোশন দিয়ে মোটামুটি একটা বা দুটো পার্টিকেল যদি থাকে, তা স্ট্যাটিক্স বা ডায়নামিক্স পুরোপুরি বুঝে নেওয়া যায়। কিন্তু কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকার জন্য দেয়ার আর টু আদার অল্টারনেটিভস। দেয়ার আর টু আদার, দুটো আলাদা অল্টারনেটিভস আছে। তারা কি কি? একটাকে বলা হচ্ছে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, আর একটা হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন আর একটা হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে? তাহলে একটা বা দুটো পার্টিকেলের স্ট্যাটিক্স বা ডায়নামিক্স বুঝতে গেলে তোমাকে আইদার নিউটন ইকুয়েশন অফ মোশন ব্যবহার করতে হবে, অথবা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন ব্যবহার করতে হবে, অথবা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন তোমাকে ব্যবহার করতে হবে। এটা। আর এবারে হচ্ছে যখনই পার্টিকেলের সংখ্যা তোমার ওই একটা দুটো না হয়ে হিউজ হয়ে যাচ্ছে, ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাসে চলে এলে। কাইনেটিক থিওরি অফ গ্যাসে তুমি ধরে নিচ্ছ একটা গ্যাসিয়াস সিস্টেম কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মলিকুলস। তাহলে হিউজ নাম্বার অফ মলিকুলস যখন তুমি ভাবছো, তখন তো খুব পরিষ্কার ব্যাপার হচ্ছে যে এখানে একটা দুটো পার্টিকেল নয়, তখন তোমার নিউটন লজ অফ মোশন বা হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, যেগুলো ইন্ডিভিজুয়াল পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল বটে, কিন্তু এই ওভারঅল সিস্টেমটার জন্য তুমি তখন আর কিছু বলতে পারবে না। তখন প্রবাবিলিটি তোমার পিকচারে চলে আসছে। তখন তখন প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট। তাহলে এই ধরনের সিচুয়েশনে টু এক্সপ্লেন these systems, one needs to introduce concept of probability and statistics। তখন প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্সের কনসেপ্টটা তোমার নিয়ে আসতে হবে, এবং যে প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্সটা এই ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার, তাহলে সেটা হচ্ছে বলা হয় ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? তাহলে when the particles are classical, then one can use Maxwell বোলজম্যান, এটা কোনো সময় এমবি বলা হয়, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। পরে যখন কোয়ান্টাম ওয়ার্ল্ডে তোমার ঢুকবে, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যদি হয় তার জন্য বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স এগুলো লাগে, কিন্তু যদি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস হয় তাহলে কিন্তু তোমার ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স দিয়েই তোমাকে সবটাকে করতে হবে। এটা। তাহলে দেখো, তাহলে পার্টিকেল যদি একটা দুটো হয় তার জন্য তোমার নিউটন ইকুয়েশন অফ মোশন আছে, হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন আছে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন আছে। কিন্তু হিউজ নাম্বার অফ পার্টিকেলস হয় তার জন্য হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স আছে। আচ্ছা, এবারে যদি ওয়েভ হয়ে যায়, ওয়েভ এটা যদি হয়ে যায়, তাহলে ওয়েভের নেচারটাকে বোঝার জন্য ওয়েভ বা লাইট যাই বলো না কেন, হ্যাঁ, ওয়েভ অর লাইট একটা ওয়েভ হিসেবেই ধরা হয় আর কি। এইটা নিয়ে যখন কথাবার্তা বলবে তুমি, তার ক্ষেত্রে যেটা চলে সেটা বেসিক্যালি হচ্ছে তোমার ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মানে লাইটের নেচার বা ওয়েভের নেচারটাকে বোঝার জন্য যে থিওরিটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে দেখো, এই যে কটা জিনিস বলা হলো, একটা হচ্ছে তোমার নিউটনস ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স, আর ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে এই যে মানে পাঁচটা তোমার
বিল্ডিং ব্লকস। বা তুমি যদি হ্যামিল্টনের বা ল্যাগরাঞ্জ ইকুয়েশনের মোশনটাকে বাদ দাও, তাহলে নিউটন ইকুয়েশনের মোশন, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স আর ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, এই তিনটে হচ্ছে তিনটে পিলার আর কি, যে তিনটে পিলারের উপরে তোমার ক্লাসিক্যাল ফিজিক্সটা দাঁড়িয়ে আছে। এবার নিউটন ইকুয়েশন অফ মোশনকে সাপোর্ট করছে হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। হ্যাঁ, এটা যে এই তিনটে ইকুয়েশন অফ মোশন যে ইকুইভ্যালেন্ট সেটা অ্যাকচুয়ালি দেখানো যায়। তাহলে মূলত হচ্ছে একটা দুটো পার্টিকেলের জন্য নিউটন ইকুয়েশন অফ মোশন, হিউজ নাম্বার পার্টিকেলস হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, আর ওয়েভ বা লাইট বোঝার জন্য হচ্ছে ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি। তিনটে তোমার পিলারের উপরে অ্যাকচুয়ালি তোমার ক্লাসিক্যাল মেকানিক্সটা দাঁড়িয়ে আছে। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স বুঝি মানে হচ্ছে মূলত হচ্ছে এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস বুঝি। আচ্ছা, এবারে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমার যখন নন রিলেটিভিস্টিক পার্টিকেল তখন নিউটন ইকুয়েশন অফ মোশন কাজে লাগবে। কিন্তু 20th সেঞ্চুরি শুরুর দিকে আরেকটা ঝামেলা চলে এলো, যে যখন তোমার পার্টিকেলের ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির ধারে কাছে চলে যাওয়ার চেষ্টা করছে, তখন আর নন রিলেটিভিস্টিক থিওরিতে চলছে না, তখন রিলেটিভিস্টিক থিওরি চলবে। রিলেটিভিস্টিক থিওরিটা তোমার আইনস্টাইনের ডেভেলপ করা, সেটা ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা একটুখানি অন্য রকমের। সেটা নিউটন ইকুয়েশন অফ মোশন বা নন রিলেটিভিস্টিক যে ইকুয়েশন অফ মোশন তার লিমিটেশন থেকে ওটা বেসিক্যালি ডেভেলপ করছে। সেটা যখন টাইম টু টাইম আমার দরকার পড়বে, রিলেটিভিটি আমরা ঠিক করে ঠিক জায়গায় হচ্ছে ইন্ট্রোডিউস করবো আর কি। হ্যাঁ, মানে এখানে একটুখানি মাথায় রাখতে হবে যে এইগুলো সব নন রিলেটিভিস্টিক সিচুয়েশনে, নন রিলেটিভিস্টিক সিচুয়েশন থেকে রিলেটিভিস্টিক সিচুয়েশনে যদি যেতে যাও, এটা হচ্ছে সত্যি হচ্ছে ফর নন রিলেটিভিস্টিক কেস। যে নন রিলেটিভিস্টিক কেসে হচ্ছে এগুলো সত্যি। আর রিলেটিভিস্টিক কেসে যখন চলে যাবে তখন কিন্তু তোমার আইনস্টাইন ইকুয়েশন অফ মোশনটা তোমার লাগবে। এখানে একটু বলে নিই যে ফর রিলেটিভিস্টিক কেসেস তোমাকে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, এইটা কিন্তু তোমার তখন ইম্পর্টেন্ট রোলটা প্লে করবে। আমরা রিলেটিভিস্টিক সিচুয়েশন খুব রেয়ার কিছু সিচুয়েশনে ব্যবহার করবো, মূলত আমরা পুরোটাই থাকবো হচ্ছে নন রিলেটিভিস্টিক সিচুয়েশনে আর কি। সেখানে ক্লাসিক্যাল ফিজিক্সে তোমার নিউটন ইকুয়েশন অফ মোশন দিয়ে একটা দুটো পার্টিকেলকে বুঝে নেওয়া যাবে। হিউজ নাম্বার পার্টিকেলস হচ্ছে ম্যাক্সওয়েলস বোলম্যান স্ট্যাটিস্টিক্স লাগবে। আর ওয়েভটাকে বা লাইটকে বোঝার জন্য হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি তোমার লাগবে। তো বোঝা গেল যে ক্লাসিক্যাল ফিজিক্স বলতে কি বুঝছি? ঠিক আছে, বলো। তাহলে নেক্সট আবার ফিরে এসো। নেক্সট কোন প্রশ্নটা মনের মধ্যে জাগছে বলো? যেটা তোমরা আগে একজন কেউ বললে যে এই ঘটনাগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না কেন, তাই তো? তাহলে আমরা সেই জায়গা থেকে এবারে স্টার্ট করি। যে নেক্সট যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3, সেটা হচ্ছে যে কেন ক্লাসিক্যাল ফিজিক্সে এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারা গেল না? হোয়াই ডাজ ক্লাসিক্যাল ফিজিক্স ফেল টু এক্সপ্লেন দোজ ফেনোমেনা? কেন ক্লাসিক্যাল ফিজিক্স ওই ধরনের ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করতে পারছে না, বা ওই ধরনের অবজারভেশনগুলোকে এক্সপ্লেন করতে পারছে না, এটা। আচ্ছা, তার এক কথায় যে উত্তরটা প্রথমে জাস্ট ভাবা হলো, তোমরা যখন হিস্টোরিক্যালি যখন ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা ইত্যাদিকে এক্সপ্লেন করতে যাবে, তখন দেখবে যে যে প্রত্যেকটা ঘটনা এক্সপ্লেন করার জন্য তোমাকে ধরে নিতে হচ্ছে যে এনার্জিটা বেসিক্যালি ডিসক্রিট বা কোয়ান্টাইজড। কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে ইট ওয়াজ টেকেন অ্যাজ গ্রান্টেড যে এনার্জি অ্যাকচুয়ালি তোমার একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি। তাহলে এই জায়গা থেকে মূলত গন্ডগোলটা প্রথম ধরা পড়ছে। তাহলে আমি শুরুটা করছি এইরকম ভাবে যে ক্লাসিক্যাল ফিজিক্সে এটা ধরে নেওয়া হয় যে ইন ক্লাসিক্যাল ফিজিক্স it is taken as granted that energy is a continuous quantity, and energy exchange take place
continuously, that is in an arbitrary amount. In classical physics, it is taken as granted that energy is a continuous quantity and energy excess takes place continuously, that is in an arbitrary amount. এইটা ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু একদম শুরুতেই ধরে নেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে যে এনার্জি অ্যাকচুয়ালি ডিসক্রিট বা কোয়ান্টাইজ, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে বাট experiment shows that energy exchange take place in a discrete or quantized way। এটা আর ব্যাপারটা কিরকম, ধরো জিনিসটা এরকম করে তুমি ভাবো, ধরো তোমার একটা কন্টেনার আছে, সেই কন্টেনার সেখান থেকে তুমি একটা অন্য একটা কন্টেনারে কিছু একটা এক্সচেঞ্জ করতে চাইছো, একটা ছোট কন্টেনার আছে, সেই ছোট কন্টেনারে কোনো একটা কিছু তুমি এক্সচেঞ্জ করতে চাইছো। ধরে নাও এই কন্টেনারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার কোনো একটা লিকুইড আছে, ধরে নাও তুমি যখন এক্সচেঞ্জটা করবে, তাহলে এখান থেকে যে এখানে এক্সচেঞ্জটা এটা পড়বে, সেখানে কি হচ্ছে তোমার যে কোনো অ্যামাউন্টে তোমার পড়তে পারে। এটা ধরো এটা হচ্ছে তোমার ফিল্ড উইথ এ লিকুইড, একটা লিকুইড দিয়ে যদি এটা ফিল্ড আপ থাকে, ধরো দুধ বা জল দিয়ে যদি এটা তোমার ফিল্ড আপ থাকে, তো যখন সেই এক্সচেঞ্জটা তুমি করছো তখন যতটুকু জল ফেলতে চাইবে তুমি ফেলতে পারবে, বা যতটুকু দুধ ফেলতে চাইবে তুমি হয়তো ফেলতে চাইবে। এখানে হয়তো একটা তোমার কিছু একটা এফ এ রাখা আছে, একটাখানি ওই পট টাইপের বা কিছু একটা রাখা আছে, এটা হ্যাঁ, তুমি যতটুকু ফেলতে চাইবে ততটুকু কিন্তু ফেলতে পারবে। আর তার সঙ্গে তুমি ধরো যদি এরকম সিচুয়েশনটা হতো, তার বদলে ধরো এখানে তুমি মার্বেল দেখেছো, তাহলে মার্বেল দেখেছো, তাহলে মার্বেল যখন ফেলবে তোমার, তখন আইদার একটা মার্বেল পড়বে, নাহলে দুটো মার্বেল পড়বে, নাহলে তিনটে মার্বেল পড়বে, এইরকম ভাবে। এইটা হচ্ছে তোমার কি না ফিল্ড উইথ মার্বেল, ধরো যে মার্বেলগুলো তোমার ভাঙতে পারা যায় না। তার মানে কি এইখানে এক্সচেঞ্জটা টেক্সট ইন এ কন্টিনিউয়াস হয়ে, তাহলে প্রথম কেসটাতে হচ্ছে এক্সচেঞ্জ টেক্সট কন্টিনিউয়াসলি, আর এই পার্টিকুলার কেসে কিন্তু এক্সচেঞ্জটা হবে টেক্সট ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজড হয়। তার মানে এই যে প্যাকেট প্যাকেট এক্সচেঞ্জ হওয়া আর কন্টিনিউয়াস এক্সচেঞ্জ হওয়ার তফাৎ তুমি বুঝতে পারছো, যে আমি যখন জল বা দুধকে তুমি এক্সচেঞ্জ করতে চাইছো, তখন তুমি যে কোনো অ্যামাউন্টের এক্সচেঞ্জ করতে পারো, কিন্তু যখন মার্বেলস করছো এবং সেই মার্বেলগুলো যদি তোমার ব্রেক না করা যায়, হ্যাঁ, তাহলে তোমাকে আইদার একটা মার্বেল পাঠাতে হবে, নাহলে দুটো পাঠাতে হবে, নাহলে তিনটে পাঠাতে হবে, অ্যান্ড সো অন। এটা আবার ধরো তুমি এরকম একটা সিচুয়েশন করলে, যে ধরো একটা ধরো এইখান থেকে এইখানে একটা সিঁড়ির মতো আছে, একটা বল ধরো এখান থেকে তুমি জাস্ট রোল করিয়ে দিলে, বলটা আসছে, বলটা আসছে আসছে, তাহলে এবারে এখানে কি হচ্ছে যে হাইটের কোনো কন্ট্রোল নাই, হাইটের উপর কন্ট্রোল নাই বলে যে এনার্জি এক্সচেঞ্জ যেটা হচ্ছে, ধরো এখানে এনার্জি এক্সচেঞ্জ ডেল্টা ইটা, সেটা কি হবে না তোমার এম জি ইন্টু ডেল্টা এইচ, কারণ এটা পোটেনশিয়াল এনার্জি, তো পোটেনশিয়াল এনার্জি উপর থেকে নিচের দিকে যখন নামছে তার পোটেনশিয়াল যেটা কমছে,
তাই এনার্জি এক্সচেঞ্জ যেটা হচ্ছে এম এইচ ইন্টু ডেল্টা এইচ। এবারে ডেল্টা এইচ ক্যান হ্যাভ এনি ভ্যালু, ক্যান হ্যাভ এনি ভ্যালু, যা খুশি হতে পারে, সেখানে ডেল্টা ই ক্যান হ্যাভ এনি ভ্যালু। মানে হাইট যা খুশি হতে পারে বলে তোমার এক্সচেঞ্জ তো যা খুশি হতে পারে। আচ্ছা, তার সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, ধরো ধরো সিচুয়েশনটা যে এরকম যে তোমার এই একটা আর সিঁড়ির মতো আর কি। হ্যাঁ, সরি। তো এরকম সিচুয়েশন থাকো, বলটা তোমার এইখানে থাকতে পারে, নাহলে এইখানে থাকতে পারে, নাহলে এখানে থাকতে পারে, নাহলে ধরো এখানে থাকতে পারে। তো এই পার্টিকুলার কেসে কিন্তু যখন তোমার এনার্জি এক্সচেঞ্জটা হচ্ছে, যে ডেল্টা এইচ হ্যাজ সাম ডেফিনাইট ভ্যালুস, ডেল্টা এইচ আমার ডেফিনাইট ভ্যালুস। তাহলে তুমি যখন ডেল্টা এইচ এর যখন ডেফিনাইট ভ্যালুস হয়, তাহলে এনার্জি এক্সচেঞ্জ যখন তুমি করবে, ডেল্টা এইচ এ যদি দুটো বা তিনটে বা চারটে ডিসক্রিট ভ্যালু অ্যালাউড হয়, তাহলে ডেল্টা এইচ এরও কতগুলো, ডেল্টা ই এরও কতগুলো ডিসক্রিট ভ্যালু কি অ্যালাউড হবে। এখানে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, যে তোমার এনার্জি এক্সচেঞ্জ টেক্স প্লেস ইন এ ডিসক্রিট ওয়ে। তার মানে এনার্জি এক্সচেঞ্জটা কন্টিনিউয়াসলি হওয়া, ডিসক্রিট হওয়ার মানে তুমি বুঝতে পারছো, বা যে কোনো একটা ম্যাটার সে কন্টিনিউয়ালি এক্সচেঞ্জ হওয়ার, ডিসক্রিট ওয়েতে এক্সচেঞ্জ হওয়ার মানেটা তুমি বুঝতে পারছো। মানে আগে যেটা ভাবা হতো যে সব কিছুই হচ্ছে ওরকম কন্টিনিউয়ালি এক্সচেঞ্জ হতে পারে, পার্টিকুলার এনার্জি জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হয়, কিন্তু পরবর্তীকালে এটা দেখা গেল যে না, সেটা হচ্ছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার ওটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে তোমার এক্সচেঞ্জ হচ্ছে। মানে এটা ব্ল্যাক বডি রেডিয়েশন যখন বলবো, ফটো ইলেকট্রিক এফেক্ট যখন বলবো, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ক্যাপাসিটি অফ সলিড যখন বলবো, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা যখন বলবো, প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি বেসিক্যালি দেখতে পাবে যে এনার্জি দেওয়া নেওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডিসক্রিট বা কোয়ান্টাইজ ওয়েতেই বাস্তবে ঘটে। কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে ধরে নেওয়া হয়েছিল যে সব কিছু এনার্জি এক্সচেঞ্জ বা ইত্যাদি সব কন্টিনিউয়াসলি ঘটে। হ্যাঁ, তাহলে সেইখান থেকে অ্যাকচুয়ালি গন্ডগোলটা, এবং সেটাই অ্যাকচুয়ালি মূল কারণ যে কেন সকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা তো আমাদের ছিল, সেই প্রশ্নের উত্তরটা আমরা কোয়ালিটেটিভলি বলার চেষ্টা করলাম। ঠিক আছে? নেক্সট কি প্রশ্ন মাথার মধ্যে জাগছে বলো? তো তুমি ফিরে এসো, তাহলেই বুঝতে পারবে যে ইন দ্য লাস্ট পার্ট অফ 19th century and first part of 20th century people observe certain phenomena that cannot be explained by so-called classical physics। তাহলে এই বক্তব্য থেকে তুমি তিনটে প্রশ্ন পেলে। একটা হচ্ছে যে কি সেই ঘটনা, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না। সেকেন্ডলি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স কি। থার্ডলি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে কেন এগুলোকে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে আরো যদি এক্সটেনশন করো তুমি, তাহলে এরপরে কোন প্রশ্নটা মাথার মধ্যে আসতে পারে বলো? নেক্সট কোন প্রশ্নটা মাথার মধ্যে আসতে পারে? হুম, বলো। হচ্ছে কেন অবভিয়াসলি, তাহলে নেক্সট প্রশ্ন যেটা আসতে পারে তোমার, কোশ্চেন নম্বর, আগেরটা কত ছিল, 3, কোশ্চেন নম্বর 4। তাহলে সাডেনলি তুমি আরেকটু গভীরে ঢোকার চেষ্টা করো। তাই গভীরে ঢোকে যা বোঝার চেষ্টা করো যে কেন এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ ওয়েতে হচ্ছে। তাহলে হোয়াই ডাজ এনার্জি এক্সচেঞ্জ টেক প্লেস ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজ ওয়ে। কেন এনার্জি এক্সচেঞ্জটা একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ ওয়েতে ঘটছে। হোয়াই ডাজ এনার্জি এক্সচেঞ্জ টেক প্লেস ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজ ওয়ে। এটা
কেন এটা হচ্ছে, এবারে সেই প্রশ্নটা মানে উত্তর দিতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা খুব একটা সিরিয়াস কোয়েশ্চেন যে কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ? অর্থাৎ মানে একটা মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে কি এমন ঘটছে যার জন্য এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হচ্ছে? আচ্ছা, তার এক কথায় যদি উত্তর দাও তাহলে এর উত্তরটা লুকিয়ে আছে বেসিক্যালি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এর উপরে। মানে এক কথায় বললে দিস ইজ ডিউ টু হাইসেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। মানে এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটার মধ্যে বেসিক্যালি উত্তরটা লুকিয়ে আছে। আসলে এরকম এরকম জিনিস বলা হয় এবং সত্যি এটা যেটা সত্যি সেটা হচ্ছে এই যে মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে যা কিছু পিকিউলারিটিস তার মূলে আছে কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। মানে কোয়ান্টাম মেকানিক্সের কোরে আছে বেসিক্যালি তোমার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আচ্ছা, ব্যাপারটা কিরকম দেখো যে ক্লাসিক্যাল ফিজিক্স এটা ধরে নেওয়া হতো। ইন ক্লাসিক্যাল ফিজিক্স it was granted that it is granted that it was আর বলার দরকার, it is granted that বা it is taken as granted বললে হবে, it is taken as granted that position and momentum of a particle position and momentum of a particle can be determined simultaneously with arbitrary precision. In classical physics, it is taken as granted that position and momentum of a particle can be determined simultaneously with arbitrary precision. হ্যাঁ, এটা মানে কোন একটা পার্টিকেলের কোন একটা নির্দিষ্ট মুহূর্তে তার স্থান এবং তার ভরবেগ দুটোকে তুমি একদম যতটুকু ভালো করে মাপতে চাও ততটুকু ভালোই তুমি মাপতে পারো। এটা এটা কিন্তু যেটা দেখা গেল যে বাট ইন দ্য মাইক্রোস্কোপিক অর সাবঅ্যাটমিক ওয়ার্ল্ড, মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে মানে ধরো তোমার অ্যাটম, মলিকুল, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই ইত্যাদির ক্ষেত্রে, বাট ইন দ্য মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ড it is observed that position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. তো মানে পজিশনের মোমেন্টাম অফ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন। এটা দিস ইজ দ্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা হচ্ছে তোমার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে, এটা তাহলে এই যে মানে আনসার্টেনটি প্রিন্সিপালটা রইলো বা মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা গেল না। এইটাই অ্যাকচুয়ালি কারণ, যে কারণে হচ্ছে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে তোমার অ্যাপিয়ার করছে এবং যে কারণেই হচ্ছে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এই সাবঅ্যাটমিক বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের স্ট্যাটিক্স বা ডায়নামিক্সটা বুঝতে পারা যাচ্ছে না। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যে দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড peculiar behavior
behaviors in the microscopic or subatomic world is due to হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এইটা তোমার বেসিক্যালি করে আছে, মানে মানে করে আছে মানে হচ্ছে মানে এইটা এইটা আসলে তোমার কি বলবো মানে সকল মানে 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 কি বলবো এটা মানে যেটা মানে কোয়ান্টাম মেকানিক্স বা মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডের যা কিছু পিকুলিয়ারিটি আছে, হ্যাঁ সেইটার যদি কারণ তুমি খুঁজতে চাও না, তুমি দিনের শেষে দেখবে ওই জায়গায় এসে পৌঁছাবে। মানে কারণ তুমি এটা ওটা সেটা উপর উপরে অনেক কারণ বলার চেষ্টা করবে, কিন্তু দেখবে দিনের শেষে তোমার একদম ফান্ডামেন্টালি যখন ভেতরে ঢোকার চেষ্টা করবে দেখবে এই আনসারিটি প্রিন্সিপালটাই কিন্তু কালকে, আনসারিটি প্রিন্সিপালের জন্যই কিন্তু এত কিছু তোমার হচ্ছে। আচ্ছা, এবার এই যে আনসারিটি প্রিন্সিপালটা তার ম্যানিফেস্টেশনটা হয়তো মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে বেশি, কিন্তু হাইসেনবার্গ আনসারিটি প্রিন্সিপালটা কিন্তু সর্বত্র আছে। হাইসেনবার্গ আনসারিটি প্রিন্সিপাল ইজ এ general principle applicable to both macroscopic and microscopic particles. ম্যাক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপিক দু রকম পার্টিকেলের ক্ষেত্রেই কিন্তু হাইসেনবার্গ আনসারিটি প্রিন্সিপালটা আছে, বাট ইটস ম্যানিফেস্টেশন, এর যে প্রকাশটা, ম্যানিফেস্টেশন ইজ ইউজুয়ালি more significant in the মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। এর সিগনিফিকেন্সটা কিন্তু তোমার সিগনিফিক্যান্ট হচ্ছে, মানে এর ম্যানিফেস্টেশনটা হচ্ছে সিগনিফিক্যান্ট হচ্ছে ইন দ্য মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। মানে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রেও এর সিগনিফিকেন্সটা আছে, কিন্তু সেটা খুব অল্প কিছু সিচুয়েশনে। ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডটা মোটামুটিভাবে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে বা নিউটনের মেকানিক্স দিয়ে চলে যায়। মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডটা ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনের মেকানিক্স দিয়ে চলে না, সেই জন্য আনসার্টেনিটির ম্যানিফেস্টেশনটা হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে বেশি। কিন্তু তার মানে এমন না যে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা নেই, সেখানেও আছে। তার ম্যানিফেস্টেশনটা কোথাও কোথাও সার্টেনলি ইম্পর্টেন্ট, কিন্তু সর্বত্র এটা অতটা ইম্পর্টেন্ট হয় না। এটা তাহলে নেক্সট যে প্রশ্নটা আমরা বললাম যে হোয়াই ডাজ এনার্জি এক্সচেঞ্জ টেক প্লেস ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজ ওয়ে, কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ ওয়েতে এক্সচেঞ্জ হচ্ছে, তার উত্তর হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, নেক্সট কোন প্রশ্নটা মাথার মধ্যে জাগতে পারে এরপরে? তাহলে আমি আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করছি, মানে মানে ভিতরে ঢুকে মানে সেই পেঁয়াজের খোসার মতো, মানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে 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 আমি ভেতরটাকে জাস্ট রিচ করার চেষ্টা করছি। তাহলে আমি বললাম যে ক্লাসিক্যাল ফিজিক্স তো বুঝলাম, ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করলো। উত্তর হচ্ছে কেন ফেল করলো? কারণ এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ বলে। এনার্জিটা কেন ডিসক্রিট বা কোয়ান্টাইজ? কারণ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। তার নেক্সট প্রশ্নটা আমিই বলে দিই যে এরপরে যে প্রশ্নটা তুমি যদি আরো ভেতরে ঢুকে জাস্ট করতে থাকো, সেটা তোমার এরকম হতে পারে যে যে কেন আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে? মানে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ কেন? কারণ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। এবার আমি বলতে পারি যে কেন আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে? তার যদি উত্তর আমি খুঁজতে চাই তাহলে কি করব আর? তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে যে হোয়াই ক্যান পজিশন অ্যান্ড মোমেন্টাম নট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ arbitrary precision? Why can position and momentum not be determined simultaneously with arbitrary precision? কেন পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যাচ্ছে না? আচ্ছা, এর উত্তর যদি তুমি খুঁজতে চাও, এর উত্তরটা বেসিক্যালি লুকিয়ে লুকিয়ে আছে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির উপরে। মানে বেসিক্যালি তোমার ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি এখানে অ্যাকচুয়ালি মেজর রোলটা প্লে করছে। মানে দিস ইজ ডিউ টু
ডিউ টু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। আচ্ছা, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির এবার দুটো অ্যাসপেক্ট আছে। প্রথম কথা হচ্ছে ধরো লাইট হুইচ ওয়াজ considered as wave has particle character। মানে ধরো তুমি যদি দেখো যে কিছু ঘটনা আছে, ধরো তোমার ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এইসব ঘটনাগুলো বলে দেয় লাইটের তোমার অ্যাকচুয়ালি ওয়েভ ক্যারেক্টার আছে। পরে আবার ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই ঘটনাগুলো তোমায় বলে দিল কি না লাইটের শুধুমাত্র ওয়েভ ক্যারেক্টার আছে সেরকম না, তার কিন্তু পার্টিকেল ক্যারেক্টার আছে আর কি। মানে কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট তার ওয়েভ ক্যারেক্টার শো করে, কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট তার পার্টিকেল ক্যারেক্টার শো করে। এটা লাইট হুইচ ওয়াজ ইনিশিয়ালি কনসিডার্ড অ্যাজ ওয়েভ হ্যাজ পার্টিকেল ক্যারেক্টার। আমি এটাকে একটু ভালো করে যদি লিখি, এক সেকেন্ড দাঁড়া, এটা একটুখানি একটুখানি পিছন থেকে লিখি জিনিসটাকে। এই যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি যখন বলবে, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি মানে হচ্ছে ওয়েভের পার্টিকেল নেচার যেমন বলতে হবে, তেমন হচ্ছে পার্টিকেল ওয়েভ নেচারটাও বলতে হবে আর কি। শুরুটা করা যাক এইরকম ভাবে, ধরো এরকম এরকম হচ্ছে যে শুরু করি যে there are some experiments where light behaves as a wave। যেমন কিসের ঘটনাগুলো, ধরো তুমি ডিফ্র্যাকশন যদি দেখো, ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন এক্সেট্রা, এই ধরনের এক্সপেরিমেন্টে লাইট বিহেভস অ্যাজ এ ওয়েভ। আর তারপরে দেয়ার আর সাম আদার এক্সপেরিমেন্টস where light behaves as a particle। যেমন কারা কারা, যেমন ধরো তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এক্সেট্রা। তাহলে কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট যদি তোমার ওয়েভ ক্যারেক্টার শো করে, কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট যদি তোমার পার্টিকেল ক্যারেক্টার শো করে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে লাইট হ্যাজ এ ডুয়াল ক্যারেক্টার। লাইট তোমার দ্বৈত সত্তা আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা। আচ্ছা, এবারে এই যে লাইটের দ্বৈত সত্তা আছে, সেই দ্বৈত সত্তা বা লাইট এই যে কালেকশন অফ ফোটনস যেটাকে বলা হয় আর কি, সেখান দিয়ে তোমার যখন ফটো ইলেকট্রিক কম্পিউটারকে এক্সপ্লেন করতে পারা গেল, এইখান থেকে অ্যাকচুয়ালি তোমার বিজ্ঞানী তোমার ডিবগলি একটা লেসন নিলেন। তিনি যেটা বললেন যে লাইট, যেটাকে মানুষ এতদিন ধরে মানে লাস্ট প্রায় 200 বছর ধরে লাইটকে মানুষ ওয়েভ হিসেবে ভাবতো, তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে ইলেকট্রন যেটা জাস্ট কয়েক বছর ধরে লোকে পার্টিকেল হিসেবে ভাবছে, তার ওয়েভ ক্যারেক্টার থাকতে আপত্তি কোথায় আছে। এইখান থেকে যেটা ডিবগলি যেটা বললেন, হ্যাঁ, ডিবগলি যেটা বললেন সেটা হচ্ছে যে ইফ, মানে এটা এক্সটেনশন করলেন আর কি, ইফ ধরো এক্স রে হুইচ ওয়াজ considered as wave has particle character, then finite electron which was considered as particle has wave character।
ওয়েভ ক্যারেক্টার মানে ব্যাপার হচ্ছে যে এক্স রে সেটা মানুষ ওয়েভ হিসেবে জানতো, এই কম্পটন এফেক্টে সেই এক্স রে সে কি করছে না পার্টিকেলের ক্যারেক্টার শো করছে। তো ইফ এক্স রে হুইচ ওয়াজ কনসিডার অ্যাজ ওয়েভ has particle character, then why not electron which is considered as particles has wave character? তাহলে যদি ওয়েভের পার্টিকেলের ক্যারেক্টার থাকে তাহলে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার থাকবে না কেন? তিনি যেটা বললেন সেটা হচ্ছে এই যে ফর এভরি মুভিং পার্টিকেল there is an associated wave called the matter wave and the wavelength of this matter wave lambda equal to h over p or lambda equal to h over m into v. এইটা হচ্ছে তোমার ডিবগড হাইপোথিসিস। তার মানে এটা কি হচ্ছে না পার্টিকেলের তোমার ওয়েভ ক্যারেক্টার আছে। আচ্ছা এবারে পার্টিকেলের যদি তোমার ওয়েভ ক্যারেক্টার থাকে তা সেই ওয়েভটা কেমন ওয়েভ যদি তুমি মানে যেটাকে ম্যাটার ওয়েভ বলছি আর কি, সেই ওয়েভের নেচারটা কেমন যদি তুমি বুঝতে চাও তা তুমি দেখবে যে যে যেমন হয় না ওয়েভ ইউজুয়ালি তো কমপ্লিটলি রিলোকালাইজড হয়। কমপ্লিটলি রিলোকালাইজ হলে সেটা আবার পার্টিকেলকে বোঝাতে পারবে না। আমরা যখন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা বলবো তখন তুমি ভালো করে বুঝতে পারবে যে পার্টিকেল সে হচ্ছে বেসিক্যালি লোকালাইজ, তার একটা পজিশন আছে, তার একটা মোমেন্টাম আছে ইত্যাদি ইত্যাদি। যখন পার্টিকেলটাকে তুমি জাস্ট ওয়েভ হিসেবে ভাবতে আরম্ভ করলে তখনই তুমি বুঝতে পারবে যে তার পজিশনটাকে ঠিক করতে গেলে মোমেন্টাম গন্ডগোল হয়ে যাবে, মোমেন্টামটাকে ঠিক করতে গেলে পজিশন গন্ডগোল হয়ে যাবে। অর্থাৎ সেখানে তোমার কিন্তু পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি মাপতে পারা যাবে না। এবং সেটা কি করে আসছে সেটা যখন আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে হাইজেনবার্গ আনসাইন্টিফিক প্রিন্সিপাল আসছে তখন আমরা খুব ডিটেলে আলোচনা করবো, কিন্তু সেটা মুখে বলে রাখছি, কথায় লিখছি না। সেটা হচ্ছে এই যে তুমি যদি প্রথমে এরকম মনে করো যে যে এই যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা, সেই ওয়েভটা একটা অর্ডিনারি ওয়েভ, সেই অর্ডিনারি ওয়েভ যদি হয় তাহলে তার পজিশনটা কমপ্লিটলি আনসার্টেন হয়ে পড়ছে, মোমেন্টামটা ডেফিনাইট হচ্ছে। যখন তুমি ওটাকে মনে করবে যে ওটা একটা ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভস উইথ ডিফারেন্ট মোমেন্টাম, তার একটা সুপার পজিশন, তার ক্ষেত্রে পজিশনটা ডেফিনাইট হয়ে যাবে কিন্তু মোমেন্টামটা পুরো গন্ডগোল হয়ে যাবে। এবার দুটোকে জাস্ট ব্যালেন্স করতে গেলে ওটা একটা ওয়েভ প্যাকেট ধরতে হবে, আর ওয়েভ প্যাকেটের পজিশন মোমেন্টাম দুটোই তোমার আনসার্টেন হয়ে পড়ছে, দুজনের গুণফলটা তুমি একটা মিনিমাম ভ্যালুর মধ্যে হয়তো মিনিমাম ভ্যালু একটা বাউন্ড আছে, লোয়ার বাউন্ড একটা আছে, এবং সেখান থেকে ডেল্টা পি এক্স থেকে এটা ইকুয়াল টু এইচ কস বাই 2 হবে। এটা তাহলে মোদ্দা কথা হচ্ছে যে একটা পার্টিকেলের যে বা কোয়ান্টাম মেকানিক্সে বা সাবঅ্যাটমিক বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে, অর্থাৎ পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিন্সিপাল মাপা যাচ্ছে না, তার কারণটা কিন্তু লুকিয়ে আছে হচ্ছে তোমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা এই লাইটের যে ডুয়েল ক্যারেক্টার, সেখান থেকে যদি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি তোমাকে এক্সপ্লেন করতে হয় সেটা আমরা করব। ধরো যদি তুমি কারো পজিশন তুমি এক্স্যাক্টলি মাপতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে মোমেন্টামটাকে পাল্টাতে হবে না, সরি পজিশনটাকে যদি এক্স্যাক্টলি মাপতে চাও তোমাকে শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করতে হবে, আর শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করে তার সঙ্গে আসলে মোমেন্টাম বেশি বলে সে পার্টিকেলের সঙ্গে ধাক্কাধাক্কি করে হচ্ছে মোমেন্টামটাকে পাল্টে দেবে। আর উল্টো দিকে তুমি যদি মনে করো যে না তার মোমেন্টাম তুমি ঘাটাবে না, তাহলে তোমাকে লঙ্গার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করতে হবে, আর লঙ্গার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করলে মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার খারাপ হয়ে যাবে, তখন তুমি তার পজিশনটা ইজিলি মাপতে পারবে না। অর্থাৎ পজিশনটা এক্স্যাক্টলি মাপতে গেলে মোমেন্টাম গন্ডগোল হয়ে যাচ্ছে, আর মোমেন্টামটাকে এক্স্যাক্টলি মাপতে গেলে পজিশনটা গন্ডগোল হয়ে যাচ্ছে, সেই জন্য পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি তার বিপরীতে মাপতে পারা যাবে না। ঠিক আছে, এটা আমরা ডিটেলিং এর মধ্যে আসবো, মানে এই জায়গাটা এটা তো ইন্ট্রোডাকশন হচ্ছে। তাহলে এই যে কেমন করে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে অ্যাকচুয়ালি আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে, যখন আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল ইন্ট্রোডিউস করবো তখন এটাকে খুব ডিটেলে বলার চেষ্টা করবো। তাহলে বোঝা গেল তাহলে তাহলে কেন আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে না তোমার বেসিক্যালি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির জন্য, সেটাও আমাদের অ্যাকচুয়ালি ইন আওয়ার জার্নি এটাকেও আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা আস্তে আস্তে একটুখানি উত্তরণের জায়গায় আসার চেষ্টা করি যে যে ঠিক আছে তাহলে আমি আর ভেতরে ঢোকার চেষ্টা করব না, তাহলে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সেই ঘটনাগুলো কি, যে ঘটনাগুলোকে সকল কাছাকাছি ব্যাখ্যা করা যাচ্ছে না,
তারপর এলো ক্লাসিক্যাল ফিজিক্স কি, নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে কেন এই ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারছেন না, কারণ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে। কেন আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে? কারণ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে বলে। তো এবারে আমরা তার উত্তরণের জায়গাটা আস্তে 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 আসার চেষ্টা করি। তাহলে নেক্সট যে প্রশ্নটা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে যে ঠিক আছে, ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ওই ঘটনাটাকে ব্যাখ্যা করা ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছে না এবং তার কারণগুলো না হয় বুঝলাম। এবারে যেটা কথা হচ্ছে যে তাহলে আমি এগুলোকে ব্যাখ্যা করব কি করে? তার নেক্সট যে প্রশ্নটা আসবে, হাউ ক্যান উই এক্সপ্লেন দোজ ফেনোমেনা? হাউ ক্যান উই এক্সপ্লেন দোজ ফেনোমেনা, আমরা কেমন করে এই ঘটনাগুলোকে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করব? হাউ ক্যান উই এক্সপ্লেন দোজ ফেনোমেনা? ঠিক আছে, আচ্ছা আমরা এই ঘটনাগুলোকে কেমন করে এক্সপ্লেন করব তার যদি উত্তর খুঁজতে হয়, তাহলে এখন যেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সটা ফেল করলো, তার মানে আমাকে যেটা করতে হবে একটা নতুন ফিজিক্স ডেভেলপ করতে হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে উই হ্যাভ টু ডেভেলপ এ নিউ mathematical tools or mechanics which is fundamentally different from classical mechanics। হ্যাঁ, তো আমাকে একটা নতুন মেকানিক্স ডেভেলপ করতে হবে যেটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম ক্লাসিক্যাল মেকানিক্স। আচ্ছা এই ফান্ডামেন্টালি ডিফারেন্ট কথাটা বলছি কেন? ধরো নিউটনস ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনের ইকুয়েশন অফ মোশন তো ডিফারেন্ট ইকুয়েশন। তো যেগুলো ফান্ডামেন্টালি ডিফারেন্ট নয়, তুমি দেখাতে পারো তারা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট, একটা থেকে আরেকটা চলে যাওয়া যায়। কিন্তু যখন তুমি এই এই যে অবজারভেশনগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা গেল না, সেইগুলো যখন এক্সপ্লেন করতে চাইবে তখন কিন্তু ওই জাস্ট ক্লাসিক্যাল ফিজিক্সের একটু এক্সটেনশন করলে কিন্তু হবে না। তোমাকে একদম নতুন কিছু ম্যাথমেটিক্যাল টুল ব্যবহার করতে হবে যেটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য ক্লাসিক্যাল মেকানিক্স। এইটা, দিস ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্স। এটাই হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু এই যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এইগুলো যেন ইন্ট্রিনজিক্যালি থাকে। তাহলে ইন কোয়ান্টাম মেকানিক্স the principle of Heisenberg uncertainty principle mechanics এইভাবে না করে in 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 quantum mechanics the Heisenberg uncertainty principle must be within, তার মধ্যে অবশ্যই থাকতে হবে, and also the wave particle duality। ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, তারপর তোমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এইগুলো কিন্তু ইন্ট্রিনজিক্যালি তার মধ্যে তোমার থাকতে হবে। আচ্ছা এবারে এই যে কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ করলো সকল, তার দুটো অ্যাপ্রোচ খুব কমন। একটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্রোচ একটা, আর একটা হচ্ছে তোমার হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেথড আর কি, হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স অ্যাপ্রোচ। এই দুটো অ্যাপ্রোচ হচ্ছে খুব কমন। একটা হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্রোচ আর হাইসেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্স অ্যাপ্রোচ। তার আবার বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে। এখানে তোমার পজিশন রিপ্রেজেন্টেশন হয়, মানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন হয়, শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন হয়, এগুলো হয়। তাহলে এই দুটো অ্যাপ্রোচ প্রথম থেকে ডেভেলপ করেছিল, একটা হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স অ্যাপ্রোচ, তারপরে হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্রোচ। এবারে এই দুটো অ্যাপ্রোচের মধ্যে তোমার যেটা কমফোর্টেবল তুমি সেটা ব্যবহার করবে। হ্যাঁ, মানে প্রথম দিকে হয়তো
তোমাকে ওই করতে হবে, মানে শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দিয়েই করতে হবে, কারণ এটা কম্পারেটিভ তোমার সহজ মনে হবে। পরবর্তীকালে যখন কম্পিউটারের সাহায্য নিয়ে তুমি কোয়ান্টাম কেমিস্ট্রি বা এই ধরনের কমপ্লেক্স প্রবলেম করবে, তখন কম্পিউটারের সাহায্য নিতে হবে, তখন দেখবে হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স অ্যাপ্রোচটা হয়তো তোমার পক্ষে অনেক বেটার হতে পারে এটা। আচ্ছা, এবং তার আগে একটা এটা হচ্ছে মডার্ন কোয়ান্টাম মেকানিক্সটা হচ্ছে এর উপরে দাঁড়িয়ে আছে, মডার্ন কোয়ান্টাম মেকানিক্স। তার আগে একটা ওল্ড কোয়ান্টাম মেকানিক্স ছিল। ওল্ড কোয়ান্টাম মেকানিক্সটা যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ইত্যাদি ইত্যাদি আসার আগে, যখন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড হিসেবে অ্যাপিয়ার করছিল, তখন না এই বোর, উইলসন, সমারফিল্ড এদের কিছু কোয়ান্টাইজেশন রুল ছিল, এদের কোয়ান্টাইজেশন রুলস, এই কোয়ান্টাইজেশন রুলস দিয়ে হচ্ছে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজেশনটা বোঝানো হচ্ছিল আর কি। এটা ওল্ড কোয়ান্টাম থিওরির মধ্যে পড়ে। কিন্তু এখন তো ওল্ড কোয়ান্টাম থিওরি আর ভেবে লাভ নেই, এখন হচ্ছে মডার্ন কোয়ান্টাম থিওরি, যেটা শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্রোচ বা হাইসেনবার্গ ম্যাট্রিক্স ইকুয়েশন অ্যাপ্রোচ দিয়ে তোমাকে বেসিক্যালি করতে হবে আর এটা। এবং এইগুলোকে করতে করতে তুমি দেখবে পরে যখন পড়বে তখন এই ডিরাক রিপ্রেজেন্টেশন, যেটা ডিরাক রিপ্রেজেন্টেশনটাও তোমাকে হয়তো কিছুটা শিখে নিতে হবে আর। ডিরাক রিপ্রেজেন্টেশনটা কি সেগুলো আমরা সব পরে পরপর করে বলবো। তার মানে কোয়ান্টাম মেকানিক্স তোমাকে ব্যবহার করতে হবে এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারার জন্য। কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের সঙ্গে একদম ফান্ডামেন্টালি আলাদা। কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এই ইনফরমেশনগুলো তোমার থাকতে হবে। এবার তার বিভিন্ন অ্যাপ্রোচ আছে, শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্রোচ আছে, তার পজিশন রিপ্রেজেন্টেশন আছে, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আছে, হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স আছে। এবারে এই শোডিঞ্জার এবং হাইসেনবার্গ অ্যাপ্রোচ আসার আগেই তোমার কিছু ওল্ড কোয়ান্টাম মেকানিক্স ছিল, যেখানে বোর, উইলসন এবং সমারফিল্ড তাদের কোয়ান্টাইজেশন রুলস গুলো ছিল। এবং পরে দেখবে একটা রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্স তোমার শিখতে হয়, যে ব্রাকেট নোটেশন বা ডিরাক রিপ্রেজেন্টেশন। তাহলে সবকিছু মিলে তোমার বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সটা তোমার তৈরি হবে। তাহলে যে প্রশ্নটা আমি বললাম যে তাহলে ওই ঘটনাগুলো, যে ঘটনাগুলোকে সকাল কাছাকাছি ফিজিক্সে ব্যাখ্যা করা যায়নি, সেগুলো তুমি কেমন করে ব্যাখ্যা করবে না, তার উত্তরটা হচ্ছে তোমাকে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ঠিক আছে, আমি না হয় কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করব, এবং কোয়ান্টাম মেকানিক্স সেই রেসপেক্টে তুমি যদি দেখো কোন একটা পার্টিকুলার ঘটনাকে এক্সপ্লেন করতে গেলে, যদি ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে তাহলে অনেক সহজে করা যেত। কোয়ান্টাম মেকানিক্যালি এক্সপ্লেন করলে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ কোয়ান্টাম মেকানিক্স মানে মাইক্রোস্কোপিক নেচার বা একদম খুব ডিটেলিং নিয়ে ইন্টারেস্টেড। তো যদি খুব ডিটেলিং নিয়ে ইন্টারেস্টেড হয় তাহলে দেখবে তোমার ওই মানে অনেক সময় এটা হবে আর কি, যে মানে ব্যাপারটা বড্ড বেশি কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। ঠিক আছে? তাহলে খুব বাধ্য না হলে লোকে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করবে না। সেই জন্য নেক্সট একটা প্রশ্ন আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে এই যে যে সবসময় কি কোয়ান্টাম মেকানিক্স করতে হবে, নাকি কোথাও কোথাও ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে তোমার কাজটা হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে যে এইভাবে বলতে পারি, হোয়েন ইজ কোয়ান্টাম মেকানিক্স এসেনশিয়াল। হ্যাঁ, মানে কখন কোয়ান্টাম মেকানিক্সটা এসেনশিয়াল। ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্সটা কখন এসেনশিয়াল তার যদি তুমি উত্তর খুঁজতে হয়, মানে তোমাকে একটু বুঝতে হবে যে ধরো যে মানে এতে আমরা ধরো কোনো একটা পার্টিকেল দুটো লেন্থ স্কেল ডিফাইন করছি। মানে প্রথম কথা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স সবসময় এসেনশিয়াল নয়। আমি তাহলে দুটো লেন্থ স্কেল ডিফাইন করছি, একটা হচ্ছে ডিবগলিস ওয়েভ লেন্থ, ধরো এটাকে ল্যামডা ডি বলছি, এটা একটা লেন্থ স্কেল। আর একটা হচ্ছে যে যে সিস্টেমটা তুমি কনসিডার করছো, একটা সিস্টেম সাইজ তুমি কনসিডার করছো, মানে সেটা আমি এল বলছি। ঠিক আছে? এটা তাহলে ডিবাগলু ওয়েভলেন্থ ল্যামডা ডি, ল্যামডা ডি আর লিখতে হবে না, ল্যামডাই ধরা বলো। ডিবাগলু ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, যে ল্যামডা ডিটা হচ্ছে তোমার এই ফর্মুলা দিয়ে যাচ্ছে এইচ ওভার এম ভি, অর ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি। এইখান থেকে তুমি একটা ডিবাগলু ওয়েভলেন্থ ক্যালকুলেট করলে, আর যে সিস্টেমের সাথে ইন্টারাক্ট করছে সেই সিস্টেমের একটা সাইজ আছে, তার একটা লেন্থ তুমি ডিফাইন করেছে, এটা হচ্ছে এল। আর এবারে এটা কথা যে যদি এমনও হয় যে ইফ এই ল্যামডাটা মাঝ লেস দ্যান এল হয়ে যাচ্ছে, মানে ডিবাগলু ওয়েভলেন্থটা সিস্টেম সাইজ যেটা তার তুলনায় অনেক অনেক ছোট হয়ে যাচ্ছে, তখন না ওয়েভ নেচারটা আর একদমই ইম্পর্টেন্ট হবে না। তখন যেটা হবে, দেন ওয়েভ নেচার ইজ
ইনসিগনিফিক্যান্ট, তখন তোমরা দেখবে যে ওয়েভ নেচারটা তুমি তখন বুঝতেই পারছো না, ওয়েভ নেচার তোমার ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে। দেন কোয়ান্টাম মেকানিক্স ইজ নট এসেনশিয়াল, তখন কোয়ান্টাম মেকানিক্সটা এসেনশিয়াল নয়। ক্লাসিক্যাল মেকানিক্স ক্যান এক্সপ্লেন অল দ্য এসেনশিয়াল ফিজিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্সই এসেনশিয়াল ফিজিক্স সবকটাকে এক্সপ্লেন করে দিতে পারবে। আচ্ছা, উল্টো দিকে যদি এমন হতো, অন দ্য আদার হ্যান্ড if de Broglie wavelength either greater than or comparable to L, তখন কিন্তু ওয়েভ নেচারটা খুব সিগনিফিক্যান্ট, ওয়েভ নেচার ইজ ইম্পর্টেন্ট। তখন পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ নেচার তখন ইম্পর্টেন্ট হয়ে পড়বে। দেন কোয়ান্টাম মেকানিক্স ইজ এসেনশিয়াল টু এক্সপ্লেন অল দ্য এসেনশিয়াল ফিজিক্স। তাহলে দেখো, এমনিতে তুমি কোনো একটা পার্টিকুলার সিস্টেম তুমি নিলে, সেই সিস্টেমটাকে ধরো ক্লাসিক্যালিও ব্যাখ্যা করা যায়, কোয়ান্টাম মেকানিক্যালি ব্যাখ্যা করা, দেখো একটা ম্যাক্রোস্কোপিক অবজারভেশন তুমি দেখছো, ধরো এটা ক্লাসিক্যালিও ব্যাখ্যা করা যায়, কোয়ান্টাম মেকানিক্যালি ব্যাখ্যা করা যায়। এবার তুমি একবারের জন্য প্রবলেমটাকে ক্লাসিক্যালি ট্রিট করলে, আবার সেই প্রবলেমটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করলে, করে দেখো যে রেজাল্টগুলোর মধ্যে কিছু আলাদা কিছু আছে কিনা, আর যে রেজাল্টটা ক্লাসিক্যালি পাওয়া গিয়েছিল কোয়ান্টাম মেকানিক্যালি সেই রেজাল্টটাই পাচ্ছ কিনা, বা কিছু রেজাল্ট যেটা ক্লাসিক্যালি পাওয়া যায়নি কোয়ান্টাম মেকানিক্যালি পাওয়া যাচ্ছে, এরকম কিছু পাচ্ছ কিনা। এবারে তাহলে একই প্রবলেমকে দুবার সলভ করে তুমি দেখো যে নতুন কিছু পাওয়া গেল কিনা বা আলাদা কিছু পাওয়া গেল কিনা। যদি পাওয়া যায় তখন কিছু করার নেই, ক্লাসিক্যাল ফিজিক্স যেটা মানে পুরোটা চলছে না, কোয়ান্টাম মেকানিক্স তোমাকে ব্যবহার করতে হবে। আর যদি দেখো যে না, দুটো ক্ষেত্রে বেশ ক্ষেত্রে তুমি একই রেজাল্ট পাচ্ছ, কোয়ান্টাম মেকানিক্স করে এক্সট্রা কিছুই পাওয়া যাচ্ছে, তখন প্রবলেমটা ক্লাসিক্যালি ট্রিট করলেই হবে। এবারে কোশ্চেনটা হচ্ছে যে এইটা তো বোঝার জন্য তোমাকে প্রবলেমটাকে একবার ক্লাসিক্যাল একবার কোয়ান্টাম মেকানিক্যালি ডিল করতে হলো বা ট্রিট করতে হলো। আমি সেটা করতে চাইছি না, আমি প্রবলেমটাকে সলভ করার আগেই যা বুঝে নিতে চাইছি যে প্রবলেমটাকে ক্লাসিক্যালি সলভ করতে হবে না কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করতে হবে। তার জন্য রাস্তা হচ্ছে এইটা, যে তুমি ডি ব্রগলি ওয়েভলেন্থের দিকে তাকাও, যদি তুমি দেখো যে ডি ব্রগলি ওয়েভলেন্থ সিস্টেম সাইজের থেকে অনেক অনেক ছোট হয়ে যাচ্ছে, তাহলে কোয়ান্টাম মেকানিক্স করে খুব বেশি লাভ নেই, ক্লাসিক্যাল মেকানিক্স থেকে তুমি সব এসেনশিয়াল ফিজিক্সটা পেয়ে যেতে পারবে। আর যদি তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থটা এটা সিস্টেমের সাইজের থেকে বেশি বা কম্পারেবল হয়ে যাচ্ছে, তখন কিন্তু কিছু উপায় নেই, তখন তোমাকে কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহার করতে হবে সমস্ত এসেনশিয়াল ফিজিক্সটাকে পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে প্রবলেমটাকে সলভ না করে আমি কেমন করে বলে দিতে পারছি যে যে প্রবলেমটাকে কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করতে হবে নাকি ক্লাসিক্যালি সলভ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝছে? তাহলে শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, দেখো কোন একটা পার্টিকুলার প্রবলেমকে তুমি ক্লাসিক্যালিও সলভ করছো, কোয়ান্টাম মেকানিক্যালিও সলভ করছো, দুটো রেজাল্ট কি একবারই আলাদা হবে, না কোনো একটা লিমিটে গিয়ে তুমি বুঝতে পারবে যে না, দুটো রেজাল্ট বেসিক্যালি একই রেজাল্টে চলে আসছে, সেটাকেই বলা হচ্ছে ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স। তাহলে এই প্রশ্নটাও নেক্সট যেটা চলে আসে, যেটা কোয়ান্টাম মেকানিক্সটা কতটা ঠিক সেটাকে বোঝার একটা রাস্তা হচ্ছে এইটা, যে ইজ দেয়ার এনি ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স, কোনো ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স কি আছে, এটা একটুখানি দেখতে হবে। আচ্ছা, ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স ব্যাপারটা মানেটা হচ্ছে, ধরো তুমি যদি দেখো যে তুমি এই ধরো নেচারটাকে দুটো ভাগে ভাগ করছো, ধরো আমি এরকম বলছি যে একটা হচ্ছে ধরো এই মানে মানে কি বলবো, টোটাল ফিজিক্সের যে ওয়ার্ল্ডটাকে আর কি, হ্যাঁ, সেটাকে তুমি দুটো ভাগে ভাগ করছো। তাহলে ওয়ার্ল্ড অফ ফিজিক্স যদি তুমি বলো, ওয়ার্ল্ড অফ ফিজিক্স দুটো ভাগে ভাগ করলে একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক অর classical world where
ক্লাসিক্যাল ফিজিক্স ইজ অ্যাপ্লিকেবল, আর একটা ওয়ার্ল্ড হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক অর সাব অ্যাটমিক ওয়ার্ল্ড, যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল। এটা ক্লাসিক্যাল ফিজিক্স ফেলস বাট কোয়ান্টাম মেকানিক্স ক্যান বি অ্যাপ্লাইড। তাহলে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড বা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে সব কিছু, ক্লাসিক্যাল ফিজিক্সটা অ্যাপ্লিকেবল, সেটা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে অনেক কিছু করতে পারা যাবে। আর মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল ফিজিক্স তোমার ফেল করে যাচ্ছে, তোমাকে কোয়ান্টাম মেকানিক্স তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে এই যে রেজাল্টটা, মানে মানে ধরো যদি মানে পার্টিকুলারলি ধরো এই এই যে পার্টিকুলার যে মানে ম্যাক্রোস্কোপিক বা ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের কথা যদি তুমি ভাবো, হয় ক্লাসিক্যাল ফিজিক্স ইজ অ্যাপ্লিকেবল, এই পার্টিকুলার জিনিসটা তো কোয়ান্টাম মেকানিক্স, এটা কোয়ান্টাম মেকানিক্স এখানে অ্যাপ্লাই করা যায়। কোয়ান্টাম মেকানিক্স ইজ অলসো অ্যাপ্লিকেবল ইন দ্য ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। মানে যেটা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক বা ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল ফিজিক্স তো ঠিক ঠিক কাজ করেই, কিন্তু সেখানে কোয়ান্টাম মেকানিক্স তুমি ব্যবহার করতে পারো, কিন্তু মাইক্রোস্কোপের সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে, সেটা শুধুমাত্র তোমাকে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতে হবে। দুটো জিনিস এবারে দরকার পড়ে। একটা হচ্ছে যে এই যে ম্যাক্রোস্কোপিক বা ক্লাসিক্যাল ওয়ার্ল্ড, এই প্রবলেমটাকে তুমি ক্লাসিক্যালিও ট্রিট করতে পারো, কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে পারো। এই যে দুটো রেজাল্ট, এই দুটো রেজাল্টের মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা, যে ক্লাসিক্যালি যে রেজাল্টটাকে বের করা গেল এবং কোয়ান্টাম মেকানিক্যালি যে রেজাল্টটাকে বের করা গেল, এই দুটো রেজাল্টের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। বা ঠিক একই রকমভাবে যে এই যে মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে যে রেজাল্টটা তুমি পেলে, সেই রেজাল্টটা কোনো একটা লিমিটে গিয়ে ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে মিলে যায় কিনা, সেইটা হচ্ছে ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্স। যেটা বলা হচ্ছে যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে তোমার একটা বোরস করসপন্ডেন্ট প্রিন্সিপাল আছে। বোরস করসপন্ডেন্ট প্রিন্সিপাল যেটা বলে সেটা হচ্ছে এই যে হোয়েন কোয়ান্টাম নাম্বার ইজ ভেরি হাই, দেন quantum mechanically calculated results match with the classically expected results। তাহলে when কোয়ান্টাম নাম্বারটা ভেরি হাই হয়ে যাবে, তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যালি এক্সপেক্টেড রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। সেটা হচ্ছে বোস করসপন্ডেন্ট প্রিন্সিপাল। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে তুমি ক্লাসিক্যালিও ট্রিট করো, কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করো, তাহলে ক্লাসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যালি যদি ট্রিট করো, দেবে দুজনের ক্ষেত্রে তুমি এক্স্যাক্টলি একই রেজাল্টে মানে পৌঁছে যাবে যখন কোয়ান্টাম নাম্বারটা খুব হাই হয়ে যাবে। আবার কিছু কিছু রেজাল্ট যদি তুমি হয়তো ক্লাসিক্যালি ট্রিট করতে পারলেই না, কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করলে, অর্থাৎ ক্লাসিক্যালি তোমার একটুখানি যে রেজাল্ট দিল, কোয়ান্টাম মেকানিক্যালি একটা অন্য রকমের রেজাল্ট দিল, কিন্তু কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাবে, তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সাথে সমান হয়ে যাবে। তাহলে এইটা একটা পার্টিকুলার জায়গা, যেখান থেকে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা যে ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে মিলে গেল কোনো একটা লিমিটে গিয়ে, সেখান থেকে তুমি ভ্যালিডিটি অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স বুঝতে পারবে এবং ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্সটা তুমি এখান থেকে পেতে পারবে। আচ্ছা, আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে ধরো তোমার এই যে ক্লাসিক্যাল মেকানিক্সে তোমার নিউটনস ইকুয়েশন অফ মোশন আছে, যেটা বলছে নিউটনস ইকুয়েশন অফ মোশন তোমরা জানো যে সকাল ভেলোসিটিটা যে ডিএক্স ডিটি, সেটা যে ভেলোসিটি, সেটা বেসিক্যালি মোমেন্টামকে তোমাকে মাস দিয়ে ভাগ করতে হয়। ওয়ান ডাইমেনশন এটা ভিএক্স বলছে, এটা পিএক্স বলছে। পিএক্স বাই এমটা হচ্ছে তোমার ডিএক্স বাই টিটি, যে পিএক্স বাই এম বা ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে। আর যদি তুমি ডিপিডিটি করো, ডিপিডিটি তোমার কি দেয়, ফোর্স দেয়। সেটা কত হয় না, মাইনাস ডিভি
ডিএক্স হয়, অর্থাৎ নেগেটিভ গ্রেডিয়েন্টটা পোটেনশিয়াল হয়। আমি যদি এক্স ডিরেকশনে জাস্ট পুরোটাকে ভাবি আর তার মানে ডিএক্স ডিটিটা হচ্ছে ভেলোসিটি, আর ডিপিএক্স ডিটি সেটা হচ্ছে বা ডিপি ডিটি সেটা হচ্ছে ফোর্স, যেটা বেসিক্যালি নেগেটিভ গ্রেডিয়েন্টটা পোটেনশিয়াল। এটা তোমার নিউটনস ইকুয়েশন অফ মোশন এইটা। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্সে ঠিক একই রকম দেখতে দুটো ইকুয়েশন অফ মোশন আছে, যাকে বলা হয় এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন। সেটা কেমন দেখতে? যে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশনটা একদম নিউটনস ইকুয়েশন অফ মোশনের মতোই দেখতে, শুধু এক্স বা পিএক্স গুলো তার অ্যাভারেজ দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি সেটা হয়ে যাচ্ছে পিএক্স অ্যাভারেজ বাই এম, আর ডি পিএক্স অ্যাভারেজ বাই ডিটি এটা হয়ে যাচ্ছে তোমার এই নেগেটিভ বের উপরে স্যার অ্যাভারেজ ভাবে। তাহলে এবারে খেয়াল করে দেখো, তাহলে এই যে নিউটন ইকুয়েশন অফ মোশনটা আছে আর এই যে তোমার এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশনটা আছে, তুমি খেয়াল করে দেখো যে জাস্ট এক্স পিএক্স কে তার অ্যাভারেজ ভ্যালু দিয়ে রিপ্লেস করলেই কিন্তু এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই যে নিউটন ইকুয়েশন অফ মোশন, এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন, মানে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশনটাকে তুমি বলতে পারো ইট ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অ্যানালগ অফ দ্য ক্লাসিক্যাল নিউটন ইকুয়েশন অফ মোশন। তাহলে এইটা দিয়েও তুমি আরেকটা করেসপন্ডেন্স দেখতে পাচ্ছ। তাহলে ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স অনেকগুলো জায়গা দিয়ে বোঝার রাস্তা আছে। ক্লাসিক্যাল ফিজিক্সে যেখানে নিউটন ইকুয়েশন অফ মোশন আছে, কোয়ান্টাম মেকানিক্স যেখানে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন, দেখো তারা সিমিলারিটি দেখেই তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, ইকুয়েশনটা প্রায় একই রকমের দেখতে, শুধু ইনস্ট্যান্টিনিয়াস পজিশন মোমেন্টাম সেইটাকে তোমার অ্যাভারেজ ভ্যালু যদি রিপ্লেস করতে পারে। আর একটা বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল আছে। তাহলে এই যে অ্যাসপেক্টগুলো, সেই অ্যাসপেক্টগুলো কিন্তু খুব ভালো করে দেখার দরকার আছে। এটা ঠিক আছে? বুঝতে পারলে হলো? ঠিক আছে তো? আচ্ছা, আর লাস্ট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, একদম লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এই যে যে তুমি কি সমস্ত প্রবলেম কি কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করতে পারো? মানে ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই quantum mechanics to solve problems exactly? Is it possible to apply quantum mechanics to solve problems exactly? মানে প্রবলেমগুলোকে এক্স্যাক্টলি সলভ করার জন্য তুমি কি কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করে পুরোটাকে করতে পারবে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে মানে কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করে তুমি, মানে কোয়ান্টাম মেকানিক্সটাকে প্রপারলি অ্যাপ্লাই করে তুমি কি এক্সাক্ট সলিউশন পেতে পারবে? এটা হচ্ছে প্রশ্নটা। তার যদি উত্তর দেখো, তাহলে উত্তরটা খুব গন্ডগোলের। সেটা হচ্ছে এই যে মানে কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি কমপ্লিট, মানে কোয়ান্টাম মেকানিক্সের প্রিন্সিপালের দিক থেকে কোনো অসুবিধা নেই। মানে কোয়ান্টাম মেকানিক্স অ্যাকুরেট এবং কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে কমপ্লিট। কোয়ান্টাম মেকানিক্স ইজ অ্যাকুরেট অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স ইজ কমপ্লিট। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে বাট there are only few simple problems where quantum mechanics can be applied to get exact solution। যেমন ধরো এরকম ফিউ প্রবলেমস হচ্ছে তোমার এই পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। এই ধরনের কিছু সিম্পল প্রবলেম আছে যেখানে তুমি কোয়ান্টাম মেকানিক্সের প্রিন্সিপাল করে কাজে লাগিয়ে তুমি এক্সাক্ট সলিউশনটাকে করতে পারবে। বাট ইন মোস্ট অফ দ্য cases the equations, কটা বাজে বলুন তো? মানে একটু ধরো তো একটুখানি।
না গো, সময় হবে না, ছেড়ে দাও, বুঝলে? হ্যাঁ, দেখো, বাট in most of the cases the equations are so complicated that exact solutions are not possible. ঠিক আছে? তাহলে যেটা হয় যে মোস্ট অফ দ্য রিয়েলিস্টিক প্রবলেম যখন তুমি ফিজিক্যাল বা কেমিক্যাল রিয়েলিস্টিক প্রবলেমগুলো তুমি সলভ করতে যাবে, তখন এই করসপন্ডিং ইকুয়েশনগুলো এত কমপ্লিকেটেড হয়ে যাবে যে তুমি ওটাকে আর এক্সাক্টলি সলভ করতে পারবে না। ইন মোস্ট অফ দ্য কেসেস দ্য ইকুয়েশনস আর সো কমপ্লিকেটেড দ্যাট এক্সাক্ট সলিউশনস আর নট পসিবল। যেমন ধরো হাইড্রোজেন মলিকুলকে ইভেন তুমি যদি এক্সাক্টলি ট্রিট করতে চাও, তুমি যদি সেটা করে উঠতে পারছো না, তখন তোমাকে কি করতে হবে? তখন যেটা করতে হবে, দেন উই হ্যাভ টু ইউজ approximate methods such as এই ধরো ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি এক্সেট্রা, আরো সব মানে অ্যাপ্রক্সিমেট মেথড সেগুলো তোমাকে ব্যবহার করতে হবে। তার মানে যখন কোয়ান্টাম মেকানিক্যাল যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে কোয়ান্টাম মেকানিক্যালি এক্স্যাক্টলি সলভ করতে চাইবে, খুব অল্প কতগুলো প্রবলেমস আছে, পার্টিকেল ইন বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, এগুলো এক্সাক্ট সলিউশন তুমি করতে পারবে। হয়তো মানে অঙ্কটা যতই ডিফিকাল্ট হোক তুমি কিন্তু করতে পারছো, কিন্তু মোস্ট অফ দ্য কেমিক্যালি অ্যান্ড ফিজিক্যালি ইন্টারেস্টিং প্রবলেম সেগুলো কিন্তু এক্স্যাক্টলি সলভ করতে তুমি পারবে না। ঠিক আছে? যেমন মানে তুমি হাইড্রোজেন মলিকুল সেটাকেই তুমি সলভ করতে পারবে। বেনজিন মলিকুল, মিথেন মলিকুল, কোনো একটা সলিড ইত্যাদি, কোনো একটা লিকুইড, সেগুলো এক্সাক্ট সলিউশন তোমার পক্ষে সম্ভব নয়। তখন তোমাকে কি করতে হবে? কিছু অ্যাপ্রক্সিমেট মেথডস তোমাকে ব্যবহার করতে হবে। যেমন ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি ইত্যাদি, ইত্যাদি তোমাকে ব্যবহার করতে হবে আরকি। হ্যাঁ? তার সঙ্গে, সঙ্গে কিছু, কিছু অ্যাপ্রক্সিমেশন হয়তো তোমার দরকার পড়বে আরকি। ধরো অ্যাপ্রক্সিমেশন এর মধ্যে একটা ভীষণ ইম্পোর্টেন্ট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। সেটাকে করে তোমার এই বিভিন্ন মোশনস গুলো যে ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার সেভাবে সেপারেট করতে হয়। নিউক্লিয়ার মোশনের সঙ্গে ইলেকট্রনিক মোশন সেপারেট করতে হয়। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বলে একটা অ্যাপ্রক্সিমেশন আছে, সেই অ্যাপ্রক্সিমেশন গুলো তোমাকে হয়তো কাজে লাগাতে হতে পারে ইত্যাদি, ইত্যাদি। তার মানে এক্সাক্ট সলিউশন কিন্তু তুমি করতে পারবে না, তার জন্য তোমাকে অ্যাপ্রক্সিমেট মেথডসটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো, তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমরা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট থেকে শুরু করেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, সেরকম একটা জায়গা থেকে আমরা শুরু করলাম। এবারে সেই স্টেটমেন্টটা কতগুলো প্রশ্নের জন্ম দিল। সেই প্রশ্নগুলোর আমি যা সদুত্তর পাওয়ার চেষ্টা করছি, সদুত্তর যদি আমি পেয়ে যাই তাহলেই দেখবো তো কোয়ান্টাম মেকানিক্স শেখা হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমরা আমাদের যে জার্নিটা এবারে যদি আমি সামারাইজ করি, জিনিসটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটাকে সামারাইজ করলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের যে টোটাল সিলেবাস তাতে তোমাকে প্রথমেই যেটা করতে হচ্ছে শুরুতেই, ওই যে ফেনোমেননগুলোকে পড়তে হবে। তার মানে বেসিক্যালি ফেনোমেনা হোয়ার ক্লাসিক্যাল ফিজিক্স ফেল অ্যান্ড ইটস এক্সপ্লানেশন, মানে ফেল করলে এবং তার সলিউশন আছে, অ্যান্ড ইটস সলিউশন, মানে যখন ফেল করলে তাহলে তাহলে কেমন করে তুমি এটাকে সলভ করবে আর অ্যান্ড ইটস রেজলিউশন বললেও ভালো হবে, অ্যান্ড ইটস রেজলিউশন। এটা প্রথমে দেখতে হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্স যেখানে যেখানে ফেল করছে সেগুলো একটু এখানে দেখা এবং তার সলিউশন তুমি কেমন করে করবে। তার মধ্যে তোমার ধরো ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন থাকবে, ফটো ইলেকট্রিক এফেক্ট থাকবে, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি থাকবে,
বোর থিওরি থাকবে, কম্পটন এফেক্ট থাকবে, এক্সেট্রা, এগুলো তোমার থাকবে। আচ্ছা, এবারে দুটো ইন্ট্রিনসিক প্রিন্সিপাল তোমাকে তারপরে বুঝে নিতে হচ্ছে। সেটা হচ্ছে তোমার একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, আর হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই দুটো তোমার লাগবে। ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অ্যান্ড হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে এই ঘটনাগুলোর পরে এই দুটো দুটো ইন্ট্রিনসিক প্রিন্সিপাল যেটা কোয়ান্টাম মেকানিক্স আছে সেটা আমার বুঝে নিতে হচ্ছে। একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেটা আমার চলে আসতে হবে। এটা তাহলে এইটা হচ্ছে, আচ্ছা, এটা সেকেন্ড পার্টের মধ্যে। আর থার্ড পার্টের মধ্যে তাহলে তুমি বুঝে গেলে যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বেস করে তোমাকে কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ করতে হবে। সেখান থেকে তোমার যেটা দাঁড়াবে যে পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, এটা অ্যান্ড অপারেটর অ্যালজেব্রা, এটা। সেখানে কোয়ান্টাম মেকানিক্সের যে মানে ওয়েভ ফাংশন, তার অপারেটর, তার যে 5টা পস্টুলেটস আছে, হারমিশন অপারেটর, কমিউটেশন রিলেশন, ইত্যাদি ইত্যাদি, সেইটা নিয়ে টোটাল ডিসকাশনের জায়গা আছে। 4 নম্বর যেটা আমাকে করতে হবে যে কিছু এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমস আমাকে করতে হবে, এক্স্যাক্টলি সলভেবল প্রবলেম নিয়ে কথাবার্তা বলতে হবে। আর 5 নম্বর হচ্ছে তোমার কিছু ওই অ্যাপ্রক্সিমেট মেথডসগুলো ডেভেলপ করতে হবে। আর 6 নম্বরে হচ্ছে তোমার কিছু কোয়ান্টাম কেমিস্ট্রি, সেটাকে দেখতে হবে। অর্থাৎ এই অ্যাপ্রক্সিমেট মেথডকে ব্যবহার করে, হ্যাঁ, কোয়ান্টাম কেমিস্ট্রি ইউজিং অ্যাপ্রক্সিমেট মেথড, মানে অ্যাপ্রক্সিমেট মেথডসগুলোকে ব্যবহার করে তুমি নেক্সট যেটাকে করবে আর কি, মানে কোয়ান্টাম কেমিস্ট্রি ইউজিং অ্যাপ্রক্সিমেট মেথডস, মানে অ্যাপ্রক্সিমেট মেথডসকে মানে প্রথম যে মানে প্রবলেমগুলোকে করলাম এক্স্যাক্টলি সলভেবল প্রবলেম, হ্যাঁ, সেটা দিয়ে যা হলো হলো আর কি। তারপর আমাকে অ্যাপ্রক্সিমেট মেথডসগুলোকে ইন্ট্রোডিউস করে তারপরে সেখান থেকে তোমার কিছু ওই মানে বন্ডিং টন্ডিং হ্যানা তানা ইত্যাদি রিলেটেড কিছু প্রবলেম তোমাকে করতে হবে। আচ্ছা, এবারে আমাদের যেটা করতে হবে মানে এই 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 যে পার্টের মধ্যে তোমাকে এইটা, 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 আচ্ছা, এই এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমের মধ্যে আবার আমি বলে নিই, এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমের মধ্যে মোটামুটি তোমার 4টে প্রবলেম সব জায়গায় থাকে। একটা পার্টিকুলার বক্স এবং তার বিভিন্ন ভেরিয়েশনসগুলো, সিম্পল হারমোনিক অসিলেটরটা, রিজিড রোটারটা আর হাইড্রোজেন অ্যাটমটা, এই 4টে এক্স্যাক্টলি সলভেবল প্রবলেম মূলত তোমায় করতে হয়। তাহলে একটা পার্টের মধ্যে আমরা এইটুকু করব, এটা। আর পরের পার্টের মধ্যে যেটা করা হচ্ছে যে তোমার এই যে নেক্সট পার্টের মধ্যে এই দুটো পার্ট করা, অ্যাপ্রক্সিমেট মেথডস কিছুটা বলা, আর কোয়ান্টাম কেমিস্ট্রি কিছুটা তোমার অ্যাপ্লাই করা, এটা। তাহলে এটা সেকেন্ড পার্টের মধ্যে পড়ছে। অ্যাপ্রক্সিমেট মেথডটা খুব ফর্মালি যে ভেরিয়েশন প্রিন্সিপাল পারটারবেশন থিওরি খুব ডিটেলটা বিএসসি আছে সেরকম নয়। ভেরিয়েশন প্রিন্সিপালটা সামান্য আছে, পারটারবেশন থিওরিটা নাই, কিন্তু এমএসসি টেমএসসি যারা পড়বে তাদের হচ্ছে ভেরিয়েশন প্রিন্সিপাল পারটারবেশন থিওরি ডিটেলিং আছে। আর অ্যাপ্রক্সিমেট এই যে কোয়ান্টাম কেমিস্ট্রি ইউজিং অ্যাপ্রক্সিমেট মেথড, সেখানে যেগুলো তোমায় পড়তে হয় আর কি, ধরো এখানে তোমার ধরো পলি ইলেকট্রন অ্যাটম পড়তে হয়, পলি অ্যাটম পড়তে হয়, তারপরে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি পড়তে হয়, হুকেল মলিকুলার অরবিটাল থিওরি পড়তে হয়, তারপরে তোমার কোভ্যালেন্ট বন্ডিং পড়তে হয়, বন্ডিং পড়তে হয়, ইত্যাদি ইত্যাদি। এবারে বিভিন্ন জায়গায় সিলেবাসে যতটা যা আছে সেই মতো করে তোমার পার্টটাকে কভার করতে হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল জিনিসটা, মানে তুমি যদি একটা কোয়ান্টাম মেকানিক্সের টোটাল কোর্স ভাবো বিএসসি এমএসসি ইনক্লুড করে, তাহলে তোমাকে মূলত এই জায়গাগুলোকে পড়তে হবে আর, ঠিক আছে? এটা তাহলে আমরা পরপর করে যতটা পারবো করবো। হুম, মানে এই মোটামুটি একটা রাস্তা তোমাদের কাছে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেই রাস্তাটার উপর ফলো করে আস্তে 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 দেখা যায় কতদূর কি শেখা যায় আর কি। তাহলে এই হচ্ছে আজকে মোটামুটিভাবে যেটা আমাদের পড়ানোর কথা। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে
আমি একবারে চলে আসব। মানে দেখো কিছু জিনিস আমাকে স্কিপ করে যেতে হবে। ধরো এই যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে ডিটেলিং এর জায়গাটা বা ম্যাথস অফ ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি তার যে ডিটেলিং এর জায়গাটা, সেগুলো বিভিন্ন সময়ে তোমরা ফিজিক্স পাস বা অন্যত্র বিভিন্ন জায়গায় পড়েছো। সেগুলোকে আমরা ডিটেলিং এর মধ্যে যাব না। আমরা নেক্সট ক্লাসে একদম সরাসরি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন, সেই পার্টিকুলার টপিকটা আমরা আলোচনা করতে চলে যাবো। তাহলে আমাদের আজকে ক্লাসটা এখানে শেষ করছি। এন্ড অফ লেকচার 1। তো দেখো, তাহলে তোমাদের যদি কারো কিছু অসুবিধা থাকে বলে নাও একটুখানি, বা যদি কিছু বুঝতে না পারো সেটাও বলো। মানে রাস্তাটা কেমন করে আমাদের চলবে বোঝা গেল তো? হ্যাঁ, ঠিক আছে তো নাকি? হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, সেটা একটুখানি বলে নিচ্ছি। আচ্ছা দেখো, মানে প্রত্যেকের জন্যই যে জিনিসটা বলে নিচ্ছি, এক সেকেন্ড আমি এক্ষুনি বলছি, এটা এখানে লিখে দেওয়ার দরকার আছে। হ্যাঁ দেখো, এইখানে মানে প্রত্যেককে যেটা করতে হবে, মানে এটা এটা হচ্ছে এসেনশিয়াল এই পার্টটা, সেটা হচ্ছে কি তোমার মানে বুকস যেটা তুমি করবে সেটা হচ্ছে যে ফিজিক্যাল কেমিস্ট্রি, কনসেপ্ট অ্যান্ড মডেলস, ভলিউম 4, যেটা হচ্ছে যে বইটার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, কোয়ান্টাম মেকানিক্স, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই বইটা হচ্ছে যারা ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড ভলিউম কিনেছো, তারা হচ্ছে এটা ফোর্থ ভলিউমটা কিনবে, ঠিক আছে? আচ্ছা, এই বইটাই একই লেখা একটা অন্য হেডিং এ এই বইটা আছে, সেটা হচ্ছে মানে এটা বেসিক্যালি একদম একই লেখা, এই বইটা তুমি কিনতে পারো, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, শুধু কোয়ান্টাম মেকানিক্স, কনসেপ্ট আর অ্যাপ্লিকেশন, এইটা দেখবে শুধু আমার নাম লেখা আছে, কিনবে না। আর এই বইটা হচ্ছে তোমার আমি আছি, এসজি আছে অ্যান্ড পিজি আছে। হ্যাঁ, এবার এই পৌলমী ঘোষ ম্যাডাম তোমাদের হয়তো কিছু কিছু ক্লাস নেবে না, মানে এই যে কোয়ান্টাম মেকানিক্সের দুটো পার্ট প্যারালালি শুরু হবে, তাতে হয়তো আমি কিছুটা পড়ালাম, পৌলমী ঘোষ ম্যাডাম কিছুটা পড়ালো, কারণ এতটা বেশি সিলেবাস, কারণ একই সময়ে মানে একই সেমিস্টারের জন্য তোমাকে বেসিক্যালি দুটো প্যারালাল জিনিস পড়াতে হচ্ছে একই, কিন্তু কিছু ক্লাস হচ্ছে পৌলমী ঘোষ ম্যাডাম তোমাদের নিয়ে নেবে না, এটা। তাহলে এবারে বইটা দুজনেরই পাবলিশার, দুটো বইয়েরই পাবলিশ হচ্ছে টেকনোওয়াল, এটা। তো তোমরা দুটো বইকে যে কোনো একটা তোমরা কিনতে পারো। দুটো বই যে এক্স্যাক্টলি একই লেখা আছে, কিন্তু দুটোই কিনতে যেও না, মানে এটা কিনলে এটা কিনবে না, এটা কিনলে এটা কিনবে না, দুটো এক্স্যাক্টলি একই রকমের, দামও একদমই কাছাকাছি হয়তো, বা এক্স্যাক্টলি এক দামও হতে পারে, মানে ঠিক মনে নেই, কিন্তু হয়তো এরকম। কিন্তু দুটো বই মানে যারা পার্টিকুলার সিরিজটা কিনছো, মানে ভলিউম 1 কিনেছো, 2 কিনেছো, 3 কিনেছো, তাদের বেটার হচ্ছে ভলিউম 4টা কেনো। হ্যাঁ, তাতে এটা সুবিধা হবে, তোমার একটা সিরিজের জিনিস রইল। আর যাদের হয়তো তোমরা আগের বইগুলো কেনোনি, হয়তো ফিজিক্সের কোনো ছেলে যে কোয়ান্টাম মেকানিক্সটাকে শিখতে চায়, কিন্তু তার হয়তো তার কেমিক্যাল কাইনেটিক্সটা পড়ে কি হবে, বা তার তোমার ধরো ইলেকট্রোকেমিস্ট্রি পড়ে কি হবে, সে তার ভলিউম 1 2 3 কিনবে না, সে শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্সটা কিনবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটা কেমিস্ট্রির লোকের পক্ষেও আছে, ফিজিক্সও আছে, মানে ম্যাথামেটিক্সও আছে, এখানে তারা শুধু কোয়ান্টাম মেকানিক্সের বই কিনবে, শুধু আমার লেখা বইটা মানে আমি অত যেটা শুধু আলাদা করে সেটা কাজ করি। দুটোর লেখা কিন্তু এক্স্যাক্টলি একই আছে। হ্যাঁ, এটা মাথায় রাখ, ঠিক আছে? বলো আর কিছু, কারো কিছু অসুবিধা থাকলে বলো।